সালাম আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। জাহিদুল ইসলাম সজল আসলে আমার নাম। আপনাদের আরো একজন টিচার আছেন, যাকে জিহাদ স্যার, জাহিদ স্যার নিয়ে একটু কনফিউশন হচ্ছে না অনেকে দেখলাম। তো সেজন্য আমার ছোট নামটাও আমি বলছি। তো সবাই কেমন আছেন? কি অবস্থা, পড়ালেখার কি অবস্থা? জি স্যার, প্রিয়াঙ্কা পল, আমি ভালো আছি। আপনাদের কি অবস্থা? আপনি কেমন আছেন প্রিয়াঙ্কা? আর সবাই, আপনাদের সময় দিচ্ছিলাম স্টুডেন্টরা যাতে ভালো করে জয়েন করতে পারে। ওকে, একটু গ্যালারিতে যান। আর কমেন্ট another everyone has। আচ্ছা, ভেরি গুড। তোমার পড়ালেখার কি অবস্থা? পড়ালেখা ভালো চলছে? ভেরি গুড। জি, আল্লাহ আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো চলুন, অনেকেই চলে আসছেন। আজকে আপনাদের মোটামুটি বেশ মজার একটা টপিকের ক্লাস। এই টপিকটা নিয়ে অনেক স্টুডেন্টরা ভয় পেয়ে থাকেন। তো সেই টপিকটা আজকে আমরা দেখব কত সহজে পারা যায়, কত সহজে এই টপিকটা সম্পর্কে একটা মোটামুটি ভালো আইডিয়া করে পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যেন আমরা পারি, একবারে ভালো করে যেন পারি। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবকিছু ঠিকঠাকই চলছে। জি, তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাসের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। খুবই গুরুত্বপূর্ণ টপিক, চাকরির পরীক্ষায় আসে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, চাকরির পরীক্ষায় এসে থাকে ট্রান্সফরমেশনের এই টপিকটা। ন্যারেশনের ক্লাস কি আপনাদের হয়েছে না? যিনি বলছেন ন্যারেশনের ক্লাস মিস করেছেন, আপনাদের ন্যারেশনের ক্লাস কি হয়েছে ব্যাচে? একটু বলবেন আমাকে। ওকে, হ্যাঁ হয়েছে, তার মানে আপনি মিস করে গিয়েছেন স্যার। আপনি একটু তাহলে ইয়েটা দেখবেন, যে আমাদের রেকর্ডেড ক্লাসটা যে আছে সেটা একটু দেখে নেবেন। ওকে, তো যেটা বলছিলাম আর কি, তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চাকরি পরীক্ষায় প্রচুর গুরুত্বপূর্ণ একটা টপিক এবং প্রচুর আসে এই টপিকটা থেকে প্রশ্ন। এখন কথা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা শুনতে আমার কাছে মনে হয় মোটামুটি ভয় লাগে মাঝে মধ্যে, যে এটা কি করতে হবে, ট্রান্সফরমেশন কিভাবে করে, না জানি কি করতে বলা হচ্ছে। আসলে এমন কিছুই না, খুবই সহজ একটা জিনিস। যদি বেসিক কনসেপ্টটা ধরেন আপনি, আর যদি একটু স্ট্র্যাটেজিক্যালি, আমি যেভাবে আপনাদেরকে টেকনিক্যালি শিখাবো সেই টেকনিকটা যদি আপনি ধরতে পারেন, আপনার কাছে ট্রান্সফরমেশন হয়ে যাবে একেবারেই সহজ। ঠিক আছে, তো চলুন ট্রান্সফরমেশন বোঝার আগে আমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে আসি, যে আসলে প্রিভিয়াস ইয়ারে থেকে কেমন প্রশ্ন আসে এবং আমাদের প্রিপারেশনটা কোন জায়গায় ফোকাস করে নিলে ভালো। দেখুন, প্রথমেই বলা হচ্ছে আইডেন্টিফাই দা ইম্পারেটিভ সেন্টেন্স। বলা হচ্ছে কোনটি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। আপনারা অনেকেই পারেন, অনেকেই অ্যান্সার করবেন আমি জানি, বাট স্টিল আমি এখন অ্যান্সারটা নিব না, কারণ এখনো আমি আপনাদেরকে পড়ানো শুরু করিনি। টপিকটা পড়ানো শেষ হলে তারপরে আপনারা অ্যান্সার করবেন, তাহলে আমরা বুঝবো যে আমরা কতটুকু শিখলাম ক্লাস থেকে। এরপরে যদি যাই আমরা, অ্যানিমেশন ভুল ছিল। এরপরে যদি যাই আমরা, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, কোন প্রকারের সেন্টেন্স সেটাও আমার কাছে জানতে চাওয়া হয়েছে। সেম জিনিসটাই, একটা সেন্টেন্সের ট্রান্সফরমেশন, এটা কোন প্রকারের সেন্টেন্স আছে সেটা আপনি চিনতে পারছেন কিনা সেটা আপনার পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে যদি যাই, আই উইশ ইউ সাকসেস ইন লাইফ, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? আরো একটা প্রশ্ন দেখলাম আমরা। তারপরে যদি যাই আমরা কি, অলদো হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এটাকে সিম্পল থেকে, এটা এটা যে ফরম্যাটে আছে এটাকে সিম্পল রূপটা কি হবে, এখানে চারটা অপশনের মধ্যে সিম্পল সেন্টেন্স কোনটা হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে সিম্পলটা কি? সিম্পল হচ্ছে ট্রান্সফরমেশনের একটা ধাপ। ট্রান্সফরমেশনের যে চারটি ভাগ আছে সেই ভাগের মধ্যে সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি ভাগ। এরপরে যদি যাই আমরা, আই নো ওয়্যার হি লিভস, দি সেন্টেন্স ইজ আ কোন প্রকারের সেন্টেন্স? এরপরে যদি যাই আমরা, প্লিজ ব্রিং মি এ কাপ অফ কফি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটা কোন প্রকারের সেন্টেন্স জানতে চাওয়া হয়েছে। তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে দেখেন, এ চাইল্ড লাইকস সুইটস অনলি, এটা নেগেটিভ ফর্ম কি হবে জানতে চাওয়া হয়েছে। তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আমরা যে প্রশ্নগুলো দেখছি, মোস্ট অফ দ্য কেসেস প্রশ্নগুলো এমন ভাবে করা হয় যে আপনি সেন্টেন্সের ট্রান্সফরমেশন পারছেন কিনা, এক রূপ থেকে আরেক রূপে সেন্টেন্স কিভাবে পরিবর্তিত হয় সেটা আপনি পারছেন কিনা। আবার
এমন ভাবেও আসে যে ট্রান্সফরমেশন আপনি কোন সেন্টেন্সের কি স্ট্রাকচার সেটা আপনি জানেন কিনা, এটাও কিন্তু আসে চাকরির পরীক্ষায়, যে কোন সেন্টেন্সের কি স্ট্রাকচারে বা কিভাবে কোন সেন্টেন্স, কোন প্রকার সেন্টেন্স কাজ করে, সেটাও চাকরি পরীক্ষায় এসে থাকে। তার মানে আমরা যেভাবে পড়ার লেখাটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের থেকে আমরা সেন্টেন্স চেনায় বেশি গুরুত্ব দিব, যে কোনটি কোন প্রকারের সেন্টেন্স। কারণ সেন্টেন্স যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের কাছে ট্রান্সফরমেশন কোনো ঘটনাই না। যেই প্রকার সেন্টেন্সকে যেই প্রকারে রূপান্তর করতে বলা হবে আমাদের খুব সহজ হয়ে যাবে যদি আমরা সেন্টেন্সটাকে চিনতে পারি। বাট যদি সেন্টেন্সটাকে না চিনতে পারি তাহলে সেন্টেন্সটা আমরা ট্রান্সফরমেশনও করতে পারবো না। সেজন্য আগে আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা নিতে হবে। এবং 45তম বিসিএস পরীক্ষা, যেটাকে বলা হয় মোটামুটি কঠিন একটা পরীক্ষা হয়েছে, অনেক কম স্টুডেন্ট টিকিয়েছে এবং এখানে কঠিন প্রশ্ন ছিল বলা হয়, এমন একটা পরীক্ষাতেও দেখেন দুটো প্রশ্ন এসেছে 45তম বিসিএস এ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে 45তম বিসিএস এর প্রশ্ন। 45তম বিসিএস এ আরো একটা প্রশ্ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে। এত কঠিন একটা প্রশ্নের মধ্যেও যদি আপনি আজকের লেকচারটা বোঝেন, দুটো প্রশ্ন কিন্তু পেরে যেতেন। তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সব পরীক্ষায় গুরুত্বপূর্ণ, আপনার প্রাইমারি, বিসিএস, তারপরে কি নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেড, যাই বলেন না কেন, ব্যাংকের সব পরীক্ষায় কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুরুত্বপূর্ণ। এখন আমরা শুরুটা করছি তাহলে সেন্টেন্সটা ভালো করে বুঝবো, যাতে আমরা ট্রান্সফরমেশনও খুব সহজে ধরতে পারি। প্রথমেই সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক শব্দ মিলে যখন মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে, সেটি হচ্ছে সেন্টেন্স, আমরা জানি। এখন মনের ভাব তো প্রকাশ করতে পারে শব্দ, তো শব্দ কি সেন্টেন্স হয়ে যায়? না। যখন ক্লাস তখন মনের পড়াগুলো গেঁথে যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো যেটা বলছিলাম যে যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ব্যাপারে যখন বলছিলাম, স্যার যিনি বলছেন সাউন্ড কম, আপনার নেটওয়ার্ক একটু চেক করে নেবেন। আপনি আপনার নেটওয়ার্কে সমস্যা থাকতে পারে। আমি কখনোই জীবনে আস্তে কথা বলি না, আমার স্টুডেন্টরা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন। আপনার নেটওয়ার্কটা একটু চেক করে নেবেন, এটা একেবারে কনফিডেন্টলি আমি বলছি, যে আপনার নেটওয়ার্কে সমস্যা না হলে আমাকে স্পষ্টত শুনতে পারতেন। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলছি, সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিক ব্যাপারটা আমাদেরকে আগে ধরতে হবে। সেন্টেন্সটা আমাদের আগে বুঝতে হবে। দেখুন তো একটু খেয়াল করে, আমি যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, এবং আমি যদি বলি গুড বয়, ধরেন ভেরি গুড বয় বললাম, কোনটি সেন্টেন্স কোনটি সেন্টেন্স না? বলেন তো কোনটি সেন্টেন্স? হ্যান্ড রেজ করে বলতে পারেন। সাদিয়া তাসনিম, হ্যাঁ ওই যে তুলেছে তো হাত, আমি এখন করতে পারবো। জি সাদিয়া তাসনিম বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জি স্যার? স্যার, আল্লাহ ভালো রাখেছে, আলহামদুলিল্লাহ। বলুন স্যার সেন্টেন্স কোনটা এখানে? স্যার সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, কারণ এখানে সবকিছুই আছে, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, সবকিছু সবকিছু আছে, কিন্তু তার মানে প্রথমটা হচ্ছে সেন্টেন্স, দ্বিতীয়টা হচ্ছে সেন্টেন্স না, তাই তো? না। তার মানে কি এটা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে। জি স্যার। একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে কি কি ব্যবহৃত হয়েছে? একটা ভার্ব ছিল, একটা সাবজেক্ট ছিল, কিন্তু এই জায়গার মধ্যে কিছু শব্দ ছিল যেটাও একটা ভাব প্রকাশ করেছে, কিন্তু কোনো ভার্ব ছিল না এখানে, জি কোনো স্যার। সাবজেক্ট ছিল না। তার মানে সেন্টেন্স হতে গেলে একটা ভার্ব অবশ্যই থাকতে হবে। ইংরেজির যে কন্ডিশন, ইংরেজির যে সেন্টেন্স হওয়ার কন্ডিশন, সেই সেন্টেন্স হওয়ার কন্ডিশন হচ্ছে একটা সেন্টেন্স হতে গেলে অবশ্যই সেটার ভার্ব থাকতে হবে। ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হয় না। ঠিক আছে? তো দেখেন আমি যখন বলছি যে একটা সেন্টেন্স হওয়ার কন্ডিশন কি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অন্যান্য শব্দ বা অবজেক্ট যেটাকে বলি আমরা। ফর এক্সাম্পল, হি ইজ আ গুড বয়, আই গো টু স্কুল, আই সাবজেক্ট, গো ভার্ব, স্কুল হচ্ছে অবজেক্ট। তো এই জাতীয় যে কাজগুলো করে থাকে একটা সেন্টেন্স হতে হলে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকতে হবে। একটা সেন্টেন্সের যদি ইংরেজিতে মানে কি বলে গাঠনিক যে নির্দেশনা আছে বা গাঠনিক যে নিয়ম আছে সেটা যদি পালন করতে হয়, একটা সেন্টেন্সে অবশ্যই একটি সাবজেক্ট থাকতে হবে, একটি ভার্ব থাকতে হবে, অবজেক্ট থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, অবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি হি গোজ, এটাও কিন্তু একটা সেন্টেন্স। হি গোজ, সে যায়, সাবজেক্ট আছে ভার্ব আছে, অবজেক্ট এখানে ম্যাটারই না। অনেক সময়
সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে, শুধু যদি বলা হয় গো একটা ভাব প্রকাশ করছে সেটাও কিন্তু সেন্টেন্স হতে পারে। সেজন্য এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, বাট আমরা যতটুকু বেসিক জানলাম সেই বেসিকটা কি যদি একটু লিখি, যে ইংরেজিতে সেন্টেন্স হতে হলে ইংরেজিতে সেন্টেন্স হতে হলে অবশ্যই একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকতে হয়, একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকতে হয়। অবজেক্ট, আচ্ছা এটা তো অবজেক্ট বাংলা লিখছি, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, সেটি মনে রাখতে হবে, সেটি মনে রাখতে হবে। ঠিক আছে, এটা একটু লিখে ফেলি। ফর এক্সাম্পল আমি যদি বলি আই গো টু স্কুল, সেন্টেন্স। আমি যদি বলি আই গো, সেটাও কিন্তু সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি টু স্কুল, সেন্টেন্স না, হবে না কখনো। টু স্কুল কখনো সেন্টেন্স হয় না, অর্থাৎ শব্দগুচ্ছ কখনো সেন্টেন্স হয় না, সব সময় ভার্ব থাকতে হয় সেখানে একটা সেন্টেন্স হতে হলে। এটা কি লিখেছি আমরা? এই হচ্ছে সেন্টেন্সের কন্ডিশন, এই হচ্ছে একটা সেন্টেন্সের কন্ডিশন। একটা সেন্টেন্স হলে সেখানে অবশ্যই একটি সাবজেক্ট একটি ভার্ব থাকতে হবে, এবং অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না, যেটি মনে রাখতে হবে। ঠিক আছে, ভেরি গুড। এবার আসি সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্সের প্রকারভেদ যদি আমরা বলি গঠনগত দিক থেকে, গঠনগত দিক থেকে হচ্ছে সেন্টেন্স তিন প্রকার। আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। গঠনগত গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার। যেমন একটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, সেন্টেন্সের তিনটা প্রকারভেদের মধ্যে যদি বলি, প্রথমে হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স কি? জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স কি? যৌগিক বাক্য। অর্থগুলো লিখে নিন, বাংলার সাথে মিল আছে এবং পুরোটাই বাংলার মতনই কাজ করে। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। যৌগিক বাক্য, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন কথা হচ্ছে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে কেন দেখছি? কারণ সেন্টেন্স যদি আমরা চিনতে পারি তাহলে ট্রান্সফরমেশন কোনো ব্যাপারই না, কিন্তু সেন্টেন্স যদি আমরা না চিনতে পারি তাহলে কিন্তু এটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে, যদি আমি সেন্টেন্সই না চিনতে পারি। ঠিক আছে, সেই জন্য সেন্টেন্সটা আগে আমার ধরতে হবে যে কোনটি কোন প্রকারের সেন্টেন্স, কোনটিকে বলা হচ্ছে। ঠিক আছে, এবার আসি যে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। সরল বাক্য কি? সোজা বাংলা একটু চিন্তা করেন তো।
সরল কথাটা আপনার কাছে কি মনে হয়, যেখানে কোনো প্যাচ নাই, যেটার মধ্যে কোনো প্যাচ নাই, কোনো কনফিউশন নাই, যেটাতে মানে থাকে না যে সরল একটা কথা বলছে, কোনো এখানে যুক্ত করছে না কোনো কিছু, কোনো কিছু একটা থাকে না যে কোনো প্যাচ দিয়ে কোনো কথা বলছে না। ফর এক্সাম্পল, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, সে স্কুলে গিয়েছিল, সে কলেজে গিয়েছিল, আমি ক্লাস করছি, আমি ক্লাস করাই, সবই সিম্পল সেন্টেন্স। তার মানে সিম্পল সেন্টেন্স হচ্ছে যেটা সরল বাক্য। এই যে আমি প্রত্যেকটা যে কথা বললাম যেগুলো সিম্পল সেন্টেন্স, এগুলো তাহলে সিম্পল কেন হলো খেয়াল করে দেখবেন। সিম্পল সেন্টেন্সে সবসময় একটি সাবজেক্ট থাকবে এবং ফাইনিট ভার্ব একটি থাকবে, কখনো দুটো ফাইনিট ভার্ব থাকবে না। ফাইনিট ভার্ব কি? সমাপিকা ক্রিয়া। ঠিক আছে। কি চাঁদনি মোস্তফা, কি হয়েছে স্যার এতটুকু প্রথম, মানে আপনি কি দেরিতে এসেছেন? আমি বুঝলাম না। তো যাই হলো, যাই বলছিলাম যে যখন, আচ্ছা, এখন যারা হ্যান্ড রেজ করেছেন তারা একবারে হ্যান্ড গুলো নামিয়ে দেন, তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা নিচ্ছি। এখন আমি হ্যান্ড গুলো নামিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি নামিয়ে দেন, তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তারপর আমরা ইয়ে করছি। জি, এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করুন। হ্যাঁ, ইয়াসমিন ওনাকে আনমিউট করেছেন। জি ইয়াসমিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি স্যার, আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, বলুন। স্যার আমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে কি মাসে? এটা ঠিক বলতে পারছি না স্যার, আমি তো মনে করলাম ক্লাসে কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু হবে। আমরা এই ব্যাপারগুলো নিয়ে ক্লাসে পরে কথা বলি। ইয়াসমিন। জি স্যার। ঠিক আছে। এরপরে রেদওয়ান সাহেব একটু আনমিউট করে দিন। রেদওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? ভালো আছেন? জি জি স্যার, স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বলুন। স্যার, আমি তো ক্লাস আজকে যে ক্লাস হবে এটা জানতাম না, কিন্তু আমার ওই যে ওটা আমি দেখতেও পারতেছিলাম না। তো এখন হঠাৎ করে দেখতেছি যে অনেকে গ্রুপে মেসেজ করছে যে ক্লাস আছে, আমি ঢুকতে পারতাছি না। বারবার চেষ্টা করতেছি, আমাদের স্টুডেন্টরা পরে আমাকে লিংক দিচ্ছে, পরে আমি ঢুকতে পারছি। কিন্তু আমাদের যারা ক্লাস মেনটেন করে ওনারা যদি একটু আমাদের হেল্প করতে বা জানাইতে বা লিংক দিয়ে দিতে ক্লাস শুরু হইলে আমাদের জন্য খুব সুবিধা হতো স্যার। গ্রুপে দিয়ে রাখে না, তো ওনাদের কাছে যায়নি কেন? স্যার আমি এইমাত্র ক্লাসে ঢুকছি কিছুক্ষণ আগে। ওনার ওই যে ব্যাচটা দেখেন, আপনি কোন ব্যাচে স্যার? যে মেঘনা 3। মেঘনা 3। এটা মানে দিয়েছে, জি, ওই যে এই সাদিয়া বেসে। তাসনিম কিন্তু বলছে দিয়েছে, রুটিনে দিয়েছে নাকি, জি জি, রুটিনে নাকি দিয়েছে। ঠিক আছে। যাক, তাও শুরুতে এরপর দেওয়া হয়নি আমরা আর কি, একটু পরে। বলবো, এই ব্যাপারটা আসলে ইম্পর্টেন্ট, কারণ ক্লাসে অর্ধেক পরে যদি জি আমরা জয়েন করি তাহলে আসলে শু- আমাদের কাছে খারাপ লাগে। তারা জি লিঙ্কে স্যার, দিয়ে দিবে। আচ্ছা, ক্লাস ঠিক আছে। শুরু হওয়ার সাথে সাথে দিলে আমি হ্যাঁ হ্যাঁ, শুরুতে ঢুকতে অবশ্যই পারি আমি এই সহজ ব্যাপারটা সহজ। নিয়ে তাও কথা বলবো, দেখে আমি এটা বলে দিব। হ্যাঁ, ঠিক আছে জি রেদওয়ান, স্যার, ভালো ধন্যবাদ। থাকবেন। জি। জি চাঁদনি জি, মোস্তফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাঁদনি কিছু বলতেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চাঁদনি কেমন আছেন? কেমন আছেন স্যার? জি স্যার, আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, বলুন। জি স্যার, স্যার আমিও মাত্র ক্লাসে ঢুকলাম আর কি, ওই যে রেদওয়ান সাহেবের মতো। তো স্যার কতটুকু গেছে ক্লাস, মাত্র শুরু হয়েছে নাকি? হ্যাঁ, মাত্র মানে একটু আগেই সেন্টেন্সের শুরু হয়েছে। আগে আর কি কি লেখা হয়েছে বোর্ডে? আমি সেন্টেন্স নিয়ে হালকা পাতলা কথা বলেছি, বাট আমরা এখনো শুরুর পর্যায়ে আছি, আপনি এখন থেকেই বুঝবেন সবকিছু। ঠিক আছে। ঠিক আছে। জি। ঠিক আছে। জি। এরপরে কি আছেন? আমরা লাস্ট লিমুর সাথে কথা বলে তারপরে ক্লাসটি শুরু করছি। লিমু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, খুব ভালো লাগতেছে আপনার অনেকদিন পর দেখা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ক্লাস আপনি কি এতদিন ঠিক টাইমে জয়েন করতে পেরেছেন? করবো কিন্তু স্যার হয়ে ওঠে না আসলে, আমার রেকর্ডিং ক্লাস দেখতে হয়। আচ্ছা আচ্ছা, যাক, সমস্যা নেই, আজকে তো ঠিক মতো জয়েন করতে পেরেছেন টাইমের সময়, তাই না? হ্যাঁ, আমার বাচ্চা এখন ঘুমাচ্ছে, তো এমনিতেই ও একটু অসুস্থ, তাই সুযোগ আচ্ছা করে একটু আসলাম। আচ্ছা, আমার একটা ঠিক আছে। কোশ্চেন ছিল স্যার। জি জি, শিওর, বলুন। আর সেটা হচ্ছে স্যার, আমরা দ্বিতীয় লেকচারে যেটা করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তো ওইখানে স্যার আপনি যে রুলস গুলো দিয়েছিলেন টোটালি হবে হয়তো 17টা হতে পারে, কিন্তু আমরা লেকচার শিটে আমি যেটা দেখলাম সেখানে মেবি 34টা হবে।
এখন না আমি কি শুধু আপনার এই 17 রুলসই পড়বো নাকি সে লেকচার চিত্রে সবগুলা পড়তে হবে স্যার? আমার আমার যেগুলো দেখেছেন সেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, লেকচার শিটের গুলোও পড়ে যাবেন, ঠিক আছে? সবগুলোই পড়ে যাবেন। আর 17টা রুল আমি ক্লাসে শেষ করাতে পেরেছি, আমি আজকে জানলাম 17টা রুল ক্লাসে শেষ করতে পারা অনেক কিছু কিন্তু। হ্যাঁ স্যার, 17টা আপনি 17 পড়াইছেন সাথে মোটামুটি এক্সাম্পল অনেক সহ। জিনিস। আমি হুম, এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। সমস্যা নেই, ওগুলো কিন্তু ওগুলো পড়ে তারপর লেকচার শিটটা পড়ে যাবেন, ঠিক আছে? তো অনেকগুলো স্যার, সেগুলো কি স্কিপ করলে হয় না? না, স্কিপ করলে হয় না, পরীক্ষা ভালো করতে হলে স্কিপ করা যাবে না, ঠিক আছে? একটু পড়ে যাবেন, একটু জাস্ট চোখ বুলিয়ে যাবেন। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা শুরু করি, হ্যাঁ লিমু? তো যেটা বলছিলাম যে হ্যাঁ আমাদের যে কনফিউশন যে বা যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা একটু ক্লাসের শেষে করি, যদি ক্লাস রিলেটেড কোনো কথা না হয়, মানে এছাড়া যদি কোনো কথা না হয় আমরা একটু ক্লাসের শেষে বলবো, কারণ আমি না নয়তো কনফিউজড হয়ে যাই, আমি মনে করলাম যে টপিক থেকে কোনো কোয়েশ্চেন কিনা। তো এই জন্য একটু ক্লাস চলাকালীন আমরা ক্লাসের ব্যাপারেই কথা বলবো। ক্লাসের শেষে তো আমি আপনাদের সময় দেই, তখন আপনারা এমনিতে কথা বলেন, বাট ক্লাসের সময়টা একটু ক্লাস রিলেটেড কোয়েশ্চেন গুলো করলে ভালো হয় আমার মনে হয়। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এবং সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য যে জায়গার মধ্যে কোনো প্যাচ নাই। কেমন সরল বাক্য হতে পারে আমি যদি এক্সাম্পল দেই, ধরেন আপনি বলছেন আই গো টু স্কুল। এই যে এই জাতীয় যত কথাই বলেন না কেন সবগুলো সিম্পল সেন্টেন্স, এর মধ্যে কোনো প্যাচ নেই, সোজা কথা বলছে। কমপ্লেক্স সেন্টেন্স কি? ডিপেন্ডেন্ট থাকবে বা একটা কথার উপরে আরেকটা কথা নির্ভরশীল হবে। ফর এক্সাম্পল ধরেন আমি ক্লাসে আপনাদের সাথে বলছি যে আপনারা যদি ক্লাস ঠিক মতো করেন তাহলে আপনারা পরীক্ষাতে ভালো করবেন। আমি আপনাদের সাথে ক্লাসে বলছি এই কথাটা, খেয়াল করে দেখবেন, আপনারা যদি ক্লাস ভালো করে করেন তাহলে আপনারা পরীক্ষায় ভালো করবেন। এই যে ক্লাস ঠিক মতো করার সাথে পরীক্ষায় ভালো করার সম্পর্ক আছে, এবং এই যে সম্পর্ক জুড়ে দিয়ে কাজগুলো করা হয় সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একটা সম্পর্ক তৈরি করে, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক থাকে এখানে। এবং কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যার সাথে মানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। ফর এক্সাম্পল যদি বলি যে আমি ক্লাস করাচ্ছি আর ধরেন আমার পাশের রুমে কেউ ঘুমাচ্ছে, কোনো সম্পর্ক আছে? আমার ক্লাস করানোর সাথে আমার পাশের রুমে কেউ যদি ঘুমায় কোনো সম্পর্ক কিন্তু নাই। কেন সম্পর্ক নাই? কারণ দুটো ইন্ডিপেন্ডেন্ট কথা, যে আমি ক্লাস করাচ্ছি, আমি আমার মতো করে ক্লাস করাচ্ছি, এবং আমার পাশের রুমে যিনি আছেন তিনি তার মতো করে ঘুমাচ্ছেন, সম্পর্ক নাই। মানে দুটো স্বাধীন কথা যেটাকে বলা হয়। তার মানে সিম্পল সেন্টেন্স হচ্ছে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক থাকবে না, রিলেশন থাকবে না। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক থাকবে এবং সম্পর্কটা জুড়ে দেয়া হবে। ফর এক্সাম্পল যদি ওই যে আমি বললাম যে আপনারা যদি ক্লাস ভালো করে করেন পরীক্ষায় ভালো করতে পারবেন, কমপ্লেক্স জুড়ে দেয়া হচ্ছে। কিন্তু আমি বলছি আমি এখানে ক্লাস করাচ্ছি, ওখানে কেউ ঘুমাচ্ছে, আমি আমার ক্লাস করার সাথে ঘুমানোর সম্পর্ক কিন্তু নেই। কিন্তু আমি এই সেন্টেন্সটাই যদি বলতাম যে আমি ক্লাস করলে সে ঘুমাবে, একটু খেয়াল করে দেখবেন, আমি ক্লাস করলে সে ঘুমাবে, আমি যখন ক্লাস করব সে ঘুমাচ্ছে, মানে একটার সাথে আরেকটা সম্পর্ক এখানে জুড়ে দিচ্ছে। ফর এক্সাম্পল আরেকভাবে যদি চিন্তা করেন যে তুমি আসলে আমি যাব, তুমি আসলে আমি যাব, এটা কোন সেন্টেন্স একটু কমেন্ট করেন তো। তুমি আসলে আমি যাব কোন সেন্টেন্স? আপনাদের বোঝার কথা, একটু কমেন্ট করবেন। তুমি আসলে আমি যাব যখন এই কথাটা বলছি এটা কোন সেন্টেন্স হয়? তুমি আসলে, এক্স্যাক্টলি, সবাই পারছেন। এই সিম্পল কে বললো? সিম্পল কেন হবে? জটিল বা কমপ্লেক্স সেন্টেন্স, এক্স্যাক্টলি। তুমি আসলে আমি যাব, কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি তুমি আসো এবং আমি যাব, তুমি আসো এবং আমি যাব, এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স, কারণ সম্পর্ক নাই, কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক নাই। এবার যদি আমি বলি তুমি আসো, এটা কোন সেন্টেন্স? তুমি আসো, সিম্পল সেন্টেন্স। তার মানে আপনারা বেসিকটা বুঝে গিয়েছেন। এবার হচ্ছে কাজটা আমাদের ইংরেজিতে সেটাকে কনভার্ট করা। আমরা বাংলায় প্রথমে বুঝে নিলাম, এবার আমরা ইংরেজিতে সেটাকে কনভার্ট করব। খেয়াল করে দেখবেন, যে সেন্টেন্সে আমরা যদি সিম্পল সেন্টেন্স বলি, লিখে নিবেন সাথে, বড় হলো কেন তো?
যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, এবং আমাকে দেখতে পাচ্ছেন নাকি আমি খুব একটা শিওর না, একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে, ফাইনিট ভার্ব থাকে, তাকেই সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্স এই আমাকে দেখতে পাচ্ছেন না? ওকে, দেখতে পাচ্ছেন, তাহলে লিখতে থাকেন যে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। এবং উল্লেখ্য, সিম্পল সেন্টেন্সে একাধিক নন ফাইনিট ভার্ব থাকতে পারে। নন ফাইনিট ভার্ব থাকতে পারে, কিন্তু ফাইনিট ভার্ব একটিই থাকবে। ফাইনিট ভার্ব একটি থাকবে। এখন নন ফাইনিট ভার্ব কোনগুলো আমাদের নিশ্চয়ই মনে আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা যে ভার্ব গুলো করি, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে যেগুলো করি। তাহলে নন ফাইনিট ভার্ব কি? নন ফাইনিট ভার্ব গুলো আমরা একটু সাথে মনে করে নেই যে নন ফাইনিট ভার্ব কোনগুলো ছিল। নন ফাইনিট ভার্ব ছিল টু প্লাস ভার্ব এর বেস ফর্ম এবং ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় যখন সেটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্ব বা সরি অ্যাডজেক্টিভ বা নাউনের কাজ করে, সেটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, হ্যাঁ, আইজিপি, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ঠিক আছে, এখন যদি যাই সেন্টেন্সের এক্সাম্পলে, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ফর এক্সাম্পল আমি যদি বলি আই গো টু স্কুল, সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। আবার যদি আমি বলি যে I go to school to learn music, এটা কোন সেন্টেন্স? I go to school to learn music, এটা কোন সেন্টেন্স? কে বলবেন? হ্যান্ড রেজ করেন তো, কে বলবেন? আচ্ছা, জিহান প্রথমে হ্যান্ড রেজ করেছেন। জি জিহান। স্যার এটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কিভাবে সিম্পল সেন্টেন্স হলো? কারণ ভার্ব এখানে এখানে কয়টা? ফাইনিট ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাইনিট, একটা নন ফাইনিট। একটা ফাইনিট, একটা নন ফাইনিট। ফাইনিট ভার্ব কোনটা? গো, কাজটা সমাপ্ত হয়েছে, গো। এর আগে কোনো টু নাই বা গো এর সাথে আইএনজি যুক্ত নাই, তার মানে কাজটা হয়েছে। কিন্তু যদি বলি টু লার্ন, কাজটা এটা কি নন হচ্ছে না, ফাইনিট। শিখতে, শিখবো, গিয়ে শিখবো এমন বোঝাচ্ছে, তাই তো? তার মানে এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তার মানে সিম্পল সেন্টেন্সে একটি ফাইনিট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে, একাধিক নন ফাইনিট ভার্বও থাকতে পারে, বাট ফাইনিট ভার্ব একটি থাকবে। এই হচ্ছে সিম্পল সেন্টেন্সের বেসিক, তাই তো জিহান? বুঝতে পেরেছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার একটা টেকনিক আমরা ইউজ করব সিম্পল সেন্টেন্সে, যেই টেকনিকটা আমাদের খুবই কাজে দিবে, খুবই কাজে দিবে। সিম্পল সেন্টেন্সে because of, in spite of, in spite of এবং despite কথাগুলো থাকে, কথাগুলো থাকতে পারে।
কথাগুলো থাকতে পারে। এই কথাগুলো দেখলেই সেটি সিম্পল সেন্টেন্স ধরে নিতে হবে। এই কথাগুলো দেখলেই সেটি সিম্পল সেন্টেন্স ধরে নিতে হবে, ধরে নিতে হবে। ইনস্পাইট, বিকজ অফ, ইনস্পাইট অফ এবং ডেসপাইট। দেখেন, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। মনে হচ্ছে না পেঁচিয়েছে দুই একটা কথাকে, মনে হয় বিকজ অফ এটার উপরে মনে হয় সেটা ডিপেন্ডেন্ট, আসলে না। বিকজ অফ, ইনস্পাইট অফ, ডেসপাইট, এই কথাগুলো একটা সেন্টেন্সে থাকলে চোখ বন্ধ করে সেটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এটা কি লিখেছেন? ওকে, ভেরি গুড। এবার দেখেন, আসেন খেয়াল করে, যে আমরা যদি বলি যে বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সিম্পল সেন্টেন্স। বাক্যের প্রথমে বিকজ অফ, ইনস্পাইট অফ এবং ডেসপাইট কথাগুলো আছে, সিম্পল সেন্টেন্স। দেখতে কিন্তু মনে হচ্ছে যে এটার উপরে সেটা কিন্তু ডিপেন্ডেন্ট, আসলে না। এটা একটা স্বাধীন বাক্য, কারণ এখানে ফাইনিট ভার্ব একটি আছে। এটা একটা স্বাধীন বাক্য, এটা একটা সরল বাক্য। এরপরে দেখেন, ইনস্পাইট অফ বিং হেলদি হি ইজ লেজি, ঠিক আগের মতো। ইনস্পাইট অফ, যদিও সে আচ্ছা, এতক্ষণে লেখা হয়নি মিতুল, জলদি লিখতে হবে মিতুল, জলদি জলদি। স্ক্রিনশট নিয়ে ফেলেন, একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। স্ক্রিনশট ডান। আচ্ছা, এবার দেখেন, ইনস্পাইট অফ বিং হেলদি হি ইজ লেজি, যদিও সে হেলদি কিন্তু তাও সে লেজি। সিমিলারলি, ডেসপাইট হি ইজ বিং হেলদি হি ইজ লেজি। দেখেন একটু খেয়াল করে, বিকজ এর সাথে অফ বসে, ইনস্পাইট এর সাথে অফ বসে, কিন্তু ডেসপাইট এর সাথে অফ বসে না। এটাও কিন্তু চাকরি পরীক্ষায় সেন্টেন্স কারেকশনে প্রচুর আসে। বিকজ অফ, ইনস্পাইট অফ, কিন্তু ডেসপাইট, এটা আলাদা করে খেয়াল করে লিখে নিবেন। বিকজ এর সাথে অফ, বিকজ এর সাথে অফ, ইনস্পাইট এর সাথে অফ, ডেসপাইট একাই বসে। এটা সেন্টেন্স কারেকশনে প্রচুর আসে, যে ডেসপাইট অফ অনেক সময় সেন্টেন্সে দিয়ে দেয় কি, ডেসপাইট এর পরে একটা অফ দিয়ে দেয়, কিন্তু ডেসপাইট অফটা কিন্তু কারেক্ট না। বিকজ এর পরে অফ হয়, ইনস্পাইট এর পরে অফ হয়, ডেসপাইট শুধু ডেসপাইট। ঠিক আছে, এই গেল সিম্পল সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স যেটা বোঝাচ্ছিলাম, যে যদি তুমি আসো তাহলে আমি যাব, তারপরে কি আমি ঘুমালে সে ক্লাস করবে, এই জাতীয় সেই এই জাতীয় যে কথাগুলো। তো এই জাতীয় জি, ডেসপাইট সিঙ্গেল মানুষ, সৈকত দাস বলছেন ডেসপাইট সিঙ্গেল মানুষ। হ্যাঁ, এক্স্যাক্টলি, ডেসপাইট সিঙ্গেলই ছিল। তো যেটা বলছিলাম, যে তুমি ঘুমালে আমি এটা করব, আমি সেই মানুষটি যে এই কাজটি করেছি। তার মানে কি, এই জাতীয় সেন্টেন্স গুলো একটি স্বাধীন বাক্য একটি বাক্যের সাথে সম্পৃক্ত থাকে, মানে স্বাধীন বাক্যের উপরে আরেকটি বাক্য সম্পৃক্ত থাকে, একটি বাক্য আরেকটা বাক্যের উপরে নির্ভরশীল থাকে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে, একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি যে, দেখেন, আই সি দ্য পার্সন হু স্টোল মাই পেন। আই সি দ্য পার্সন একটি স্বাধীন বাক্য, বাট হু যুক্ত হয়ে স্টোল মাই পেন হয়ে যাচ্ছে কি একটি ডিপেন্ডেন্ট বাক্য, তাই তো? এরপর যদি বলি, আই নো দ্য পার্সন হু লাভস মি, আমি সেই মানুষটিকে চিনি যে আমাকে ভালোবাসে, তাহলে এই হু কথাটা কি হয়, দুটো ক্লজকে যুক্ত করছে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই বাক্যগুলো, যেই বাক্যগুলো একটি স্বাধীন বাক্য বা প্রিন্সিপাল ক্লজ তার উপরে নির্ভরশীল এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজের সাথে সম্পৃক্ত থাকে। এবং কমপ্লেক্স সেন্টেন্স সবসময় প্রিন্সিপাল ক্লজের সাথে, মানে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ যে যুক্ত হয়, সেই যুক্ত করার কাজটি করে ক্লজ মেকার। সেই যুক্ত করে কে? ক্লজ মেকার। এবং ক্লজ মেকার কাকে বলা হয়? রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব আলাদা আলাদা করে মনে রাখতে যদি কষ্ট হয়, শুধু চিন্তা করবেন যে ডব্লিউএইচ যে কথাগুলো আছে বা যেই কাজগুলো যুক্ত করছে,
সেগুলো রিলেশন ক্রিয়েট করছে, সেগুলো সেজন্য হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে কি, যৌগিক বাক্য, সরি যুক্ত বাক্য বা চাকরি ওকে ঠিক আছে। তো যেটা বললাম যে জটিল বাক্য বা একটা আরেকটার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি বলতে পারি? এটা তো বইয়ের ভাষা, আমরা একটু সহজ ভাষায় যদি লিখি যে কমপ্লেক্স সেন্টেন্স, কালো কালি দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি স্বাধীন বাক্যের উপর একটি বাক্য নির্ভরশীলতা সম্পর্কে যুক্ত হয়, সেটি কমপ্লেক্স সেন্টেন্স। এবং কমপ্লেক্স সেন্টেন্স রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত হয়, মনে রাখার সুবিধার্থে কি বলতে পারেন, WH ওয়ার্ড বা যেসব ওয়ার্ড গুলো রিলেশন ক্রিয়েট করে, তাই তো। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কি নির্ভরশীলতা বোঝায়, এবং এই নির্ভরশীলতা যখন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স হয়, WH ওয়ার্ড গুলো দিয়ে এই নির্ভরশীলতাটাকে বুঝিয়ে থাকা সম্ভব হয়, ঠিক আছে। এটা একটু লিখে ফেলেন। এবং ঠিক আগের মতোই এইবার যে কমপ্লেক্স সেন্টেন্স চেনার একটা আলাদা টেকনিক, সেই টেকনিকটা কি, কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় সিন্স, অ্যাজ, দো, অলদো এই জাতীয় কথাগুলো থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স সিন্স, অ্যাজ, দো, অলদো এই শব্দগুলো দ্বারা গঠিত হতে পারে, এবং এগুলো দেখলেই সেটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ, দো, অলদো এই জাতীয় কথাগুলো থাকতে পারে। হ্যাঁ, WH হিসেবে মনে রাখলেই সুবিধা হবে বেশি। বোর্ড তারে নারে করে বুঝলাম না, বোর্ড তারে নারে করে কেমন? আহ মোহাম্মদ শরীফ মনে হয় বলছেন, বোর্ড তারে নারে কিভাবে করে? ও, বৃষ্টি হচ্ছে বাইরে। ওকে, হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ, দো অলদো একই ব্যবহার করে আর কি। ওকে ওকে, লেখা কি হয়েছে? ওকে, অনেকেরই হয়েছে। এবার আসেন কমপ্লেক্স সেন্টেন্স আমরা একটু খেয়াল করি, যে
হু আই সি দ্য পার্সন হু স্টোল মাই পেন, এই যে হু আছে। আই নো দ্য পার্সন হু লাভস মি, হু আছে, WH একটা কোয়েশ্চেন দ্বারা দুটো সেন্টেন্সের রিলেশন ক্রিয়েট করবে, তাই তো? দুটো সেন্টেন্সের রিলেশন ক্রিয়েট করছে WH কোয়েশ্চেন গুলো দ্বারা। তার মানে এখানে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব একটা জিনিস মোটামুটি থেকে যায় কমপ্লেক্স সেন্টেন্সে, যেটা দুটো অংশের মধ্যে একটা সম্পর্ক তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিসও আমরা ইয়ে করতে পারি, লিখে নিতে পারি যে কমপ্লেক্স সেন্টেন্স রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব এদের মধ্যে কিছু একটা থাকবেই। কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব এদের মধ্যে কিছু একটা থাকবেই। ঠিক আছে, তাহলে এবার যদি যাই আমরা, দেখেন আই নো দ্য পার্সন হু স্টোল মাই পেন, আই নো দ্য পার্সন হু লাভস মি, এটা হয়ে গেল কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, কেননা একটার সাথে আরেকটার ডিপেন্ডেন্সি আছে। এবার যদি যাই আমরা কম্পাউন্ড সেন্টেন্স, আচ্ছা ওই যে যেটা বললাম যে সিন্স অ্যাজ দো অলদো এই জাতীয় কথাগুলো একটা কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। ফর এক্সাম্পল আপনি যখন দেখছেন সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, দো হি ইজ হেলদি হি ইজ লেজি, যদিও সে সুস্থ, মানে কি বলে যে আপনার কি বলে যে যে যদিও সে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু তাও সে অলস। সিন্স হি ইজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, যদিও সে অসুস্থ, যেহেতু সে অসুস্থ ছিল তাই সে ক্লাসে যেতে পারলো না। এই জাতীয় সেন্টেন্স গুলো কিন্তু একটা আরেকটার উপরে নির্ভরশীল, সেজন্য এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। ওয়্যারএস লাস্ট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স, যেই জায়গায় বলেছিলাম যে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। ফর এক্সাম্পল তুমি ভাত খাও এবং সে ঘুমায়, তুমি স্কুলে যাও এবং সে কলেজে যায়, তুমি এখানে যাও এবং সে সেখানে যায়, একটার সাথে আরেকটার কোনো কিন্তু সম্পর্ক থাকে না বা নেই। সেই জন্য কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন একসাথে যুক্ত হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে স্বাধীনভাবে যুক্ত হয় একটু খেয়াল করে দেখেন। আমি যদি একটা সেন্টেন্সে বলি যে আই গো টু স্কুল, এটা একটা সেন্টেন্স, এর মধ্যে কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই, একেবারে স্পষ্ট একটা কথা, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন এটাকে যদি আমি বাড়াই, কি বলে বাড়াবো? ধরেন আমি বললাম আই গো টু স্কুল অ্যান্ড হি গোজ টু মার্কেট, আই গো টু স্কুল অ্যান্ড হি গোজ টু মার্কেট। কম্পাউন্ড সেন্টেন্স, দুটো জিনিসকে আমি একত্রে যুক্ত করলাম, ঠিক আছে, যুক্ত করলাম, কিন্তু এটা কি একটা আরেকটার উপরে কোনো নির্ভরশীলতা আছে? হি গোজ টু মার্কেট আলাদা একটা সেন্টেন্স, আই গো টু স্কুল আলাদা একটা সেন্টেন্স। যেহেতু দুটো সেন্টেন্স একই, মানে থাকে না যে একই সেন্টেন্সকে মানে যুক্ত করা সত্ত্বেও দুটো সেন্টেন্স দুটো অর্থ প্রকাশ করছে এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, শুধু এন্ড দ্বারা একটা সম্পর্ক তৈরি করেছে, এছাড়া একটা কথার সাথে আরেকটা কথার কোনো সম্পর্কই নাই, সেজন্য এটা হয়ে যায় একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি? কয়েকটা সেন্টেন্স যখন একত্রিত হয়ে একটা সেন্টেন্স তৈরি করে সেটা হয়ে যায় যৌগিক বাক্য। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো সেন্টেন্স একত্রে হয়ে একটা সেন্টেন্সে পরিণত হয়েছে, তার মানে কি এটা একটা যৌগিক বাক্যের কাজ করছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি বলতে পারি? আচ্ছা এই জায়গায় যে কথাটা, এটা কি এন্ড কথাটা পার্টস অফ স্পিচে পড়েছিলাম না আমরা, ফ্যান বয়েজ, মনে আছে? এন্ড কথাটা কি? এন্ড কথাটা কি? প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন নাকি কি? বলেন তো, একটু কমেন্ট করেন তো। ভেরি গুড, সবাই পারছেন। দেখি ভুল করে কে, কেউ এখনো ভুল করেনি, ভেরি গুড, মাশাআল্লাহ। আরে আমার স্টুডেন্টরা তো অনেক ভালো পারে, মাশাআল্লাহ, ভেরি গুড। কেউই ভুল করেনি এখনো। কনজাংশন, এটা নিয়ে কোনো কনফিউশনই নাই, যে ফ্যান বয়েজ ইয়ের মধ্যে পড়েছিলাম। তো এখন আসি আমরা যে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স
যে সেন্টেন্স এ দুই বা ততোধিক স্বাধীন বাক্য কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এবং কনজাংশনের কিওয়ার্ডটা আপনারা ফ্যান বয়েজ, এছাড়াও আরো অনেক কনজাংশন আছে, বা ফ্যান বয়েজ আপনার মাথায় থাকলে কনজাংশন গুলো মনে থাকবে। ফ্যান বয়েজ এর জিনিসগুলো হচ্ছে এফ এ ফর, এতে অ্যান্ড, এন এ নট, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এস এস ও। আশা করছি সবাই জানেন ব্যাপারটা, ক্লাসে আপনাদের করিয়েছি যেহেতু পার্টস অফ স্পিচ, সবাই মোটামুটি ব্যাপারটা সম্পর্কে অবগত আছেন বলে আমার বিশ্বাস। ঠিক আছে, যদি আচ্ছা কেউ কি জানেন না, যদি না জানেন তাহলে একটু কমেন্ট করবেন, তাহলে আমি ডিটেইলে লিখে দিব আবার। তাহলে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যদি বলি, ওই যে হি ইজ আ গুড বয় and he attends class regularly. বলেন তো এটা কি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? আচ্ছা, জানেন না যারা, তারা একটু লিখে দিচ্ছে আমি। বলেন তো এটা কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? হ্যাঁ, এক্স্যাক্টলি, এন্ড ছিল। এখন যদি আমরা বলি যে হি ইজ আ গুড বয় এন্ড হি অ্যাটেন্ড দ্য ক্লাস, মনে মনে এটা চিন্তা করতে পারেন যে সে একটা ভালো ছেলে বিধায় সে ক্লাস অ্যাটেন্ড করছে না। এন্ড দ্বারা এই পুরো ক্লজটাকে আলাদা করে দিয়েছে, এটা স্বাধীন। তার মানে কনজাংশন যুক্ত হলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু কনজাংশন যুক্ত না হলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কনজাংশনটা এখানে গুরুত্বপূর্ণ। তাহলে কনজাংশনের যে ফ্যান বয়েজ অনেকে বলছেন যে স্যার প্রথম শুনলাম, তাহলে একটু লিখে দিচ্ছি ফ্যান বয়েজের। ফ্যান বয়েজ যার এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন এ হচ্ছে নট, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসে হচ্ছে সো। এছাড়াও আরো কত কনজাংশন আছে না? নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। এই জাতীয় যে কথাগুলো আছে এগুলো যুক্ত করে কি কম্পাউন্ড সেন্টেন্সকে, তাই তো? তাহলে এই কথাগুলো আমরা একটু লিখে নেই, লেখা শেষ হলে ডান লিখবেন। যে কম্পাউন্ড সেন্টেন্স, আমরা মোটামুটি 3টা সেন্টেন্সের এত ভেতর থেকে জানলাম কেন? কারণ এই জিনিসগুলো আমাদের যে ক্লজ আছে সেটা চেনাতেও সাহায্য করে। যে ক্লজ নাউনের মতো কাজ করে, যে ক্লজ কিন্তু আমরা মধ্যে দিয়ে শিখে ফেললাম, ক্লজ কিন্তু মধ্যে দিয়ে শিখে ফেললাম। আচ্ছা আসেন আরো দুটো জায়গায় অ্যাডিশনাল আপনাদেরকে শেখাই, যেটা আপনাদের কাজে লাগবে অনেক। খেয়াল করে দেখবেন, অনেকে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে ঝামেলায় পড়ে। ফর এক্সাম্পল আমি বলছি যে ইট ইজ আই হু অ্যাম ইয়োর ব্রাদার। এরপরে আমি যদি বলি আই অ্যাম সজল and I am your brother. খেয়াল করে দেখবেন এখানে আই অ্যাম সজল পর্যন্ত। আচ্ছা এটা কেউ একজনকে আমি আনমিউট করে
কথা বলতে বলতে সলভ করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। এটা আমার সাথে কথা বলবেন কে, একটু আমি দেখি গ্যালারিতে যারা কখনো কথা বলেন না তাদের মধ্যে থেকে একজন। আমার সাথে রেদওয়ানই কথা বলেন। রেদওয়ানের সাথে মনে হয় আজকে আমার প্রথম কথা হয়েছে। রেদওয়ান শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার সাথে কি আজকে আমার প্রথম কথা হয়েছে? জি না, আগে কথা হয়েছিল, কথা ক্লাস হয়েছিল, শুরুতে কথা হয়েছিল। ব্রেন এত ভালো না, মনে রাখতে পারলাম না। আচ্ছা সরি। যাই হোক, যেটা বলছিলাম যে আই অ্যাম সজল। রেদওয়ান, এটা কি একটা সেন্টেন্স হয়েছে? জি, কিভাবে সেন্টেন্স হলো? মানে আমি একজন সজন, আমি একজন ব্যক্তি, এভাবে। হ্যাঁ, মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাই তো? জি তার মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা একটা সেন্টেন্স। এই জি সেন্টেন্সটাকে আমি আরো বাড়ালাম এন্ড কথা দিয়ে, এন্ড আই এম ইয়োর ব্রাদার। আরো জি বাড়ালাম এই এন্ড কথাটা দিয়ে। তো এটাও তো একটা সেন্টেন্স, আই এম ইয়োর ব্রাদার। জি তাহলে এই পুরোটা কি একটা সেন্টেন্স না? জি, সবটা মিলে একটা সেন্টেন্স। হ্যাঁ, জি পুরোটা নিয়ে একটা সেন্টেন্স যদি হয়। আমি আপনার কথায় হাসছি না, আমি আরেকজনের কথা হাসছি, একজনের কমেন্ট দেখলাম সেজন্য হাসছি। তো যাই হোক, পুরোটা মিলে একটা সেন্টেন্স, তাই তো? জি পুরোটা মিলে যদি একটা সেন্টেন্স হয়, তাহলে এগুলোর একটা ছোট সেন্টেন্স গুলো একটা নাম থাকা দরকার ছিল না? পুরোটাও সেন্টেন্স, অর্ধেকটাও সেন্টেন্স, তাহলে একটা ছোট ছোট গুলোরও তো নাম থাকা দরকার, তাই না? জি এই জিনিসগুলোকে বলা হয় ক্লজ। এই জিনিসগুলোকে বলা হয় ক্লজ। ক্লজ। যে সেন্টেন্সের খণ্ডাংশ যেগুলো, সেগুলো হচ্ছে ক্লজ। এখন এখানে দেখেন তো, একটার সাথে আরেকটা সেন্টেন্স কি রিলেটেড? কোনো সম্পর্ক আছে? জি না। কোনো সম্পর্ক নাই। আমি আমি সজল এবং আমি তোমার ভাই, সম্পর্ক কিন্তু নাই। তাহলে এই দুটোকে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি, ভুল হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি বলি, দুটো স্বাধীন ক্লজ, ভুল হবে না। জি ভুল হবে না? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে যদি আমি বলি যে দুটো ক্লজ, যেহেতু এখানে দুজনকে আমরা বিভিন্ন অফিস আদালতে, ধরেন আপনার সাথে আরেকজন আপনার সহযোগী, এটা তো সহযোগী সেন্টেন্স বলা যায় না? জি সহযোগী সেন্টেন্স তো বলা যায়। তাহলে আপনার সাথে আপনার যে সহযোগী, তাকে আপনি কি বলেন না? কো ওয়ার্কার। কো জি ওয়ার্কার বলেন না, তারপর কলিগ বলেন না? যে আমার পাশে, জি তিনি আমার মতোই কাজ করছেন, আমার সাথে কাজ করছেন। তার মানে জি এই কো শব্দটা দুইজন যখন সমান যোগ্যতা সম্পন্ন একজন আরেকজনের সাথে কাজ করে, সেটা কি বলা যায়? কোঅর্ডিনেটিভ ক্লোজ। কোঅর্ডিনেটিভ ক্লজ ক্লজ। মানে এরা একজন আরেকজনের সাথে কোনো মানে ডিপেন্ডেন্ট না, কিন্তু তারা একসাথে কাজ করছে, তারা কো ওয়ার্কার, তাই তো? এবার জি আমাকে আপনি বলেন যে এখানে যে আমি বলছি ইট ইজ আই হু অ্যাম ইয়োর ব্রাদার, দুটো সেন্টেন্স না? জি দুটো সেন্টেন্স, ইজ আছে, অ্যাম আছে, দুটো সেন্টেন্স। রিলেশন ক্রিয়েট করেছে কে? হু কথাটা, তাই তো? ও, হু জি কথাটা যখন দুটো সেন্টেন্সের মাঝখানে রিলেশন ক্রিয়েট করেছে, তার মানে এখানে একটার উপরে আরেকটার ডিপেন্ডেন্সি আছে কি? খেয়াল করে একটু দেখতে পাবেন আপনি। ইট ইজ আই হু অ্যাম ইয়োর ব্রাদার। অ্যাম ইয়োর ব্রাদার যদি আমি বলি, এটা কি ডিপেন্ডেন্ট না? আই ছাড়া কি হতে পারে? আমার কথাই তো বলা হচ্ছে, ডিপেন্ডেন্ট। জি তার মানে একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট আছে। তো আছে। ডিপেন্ডেন্ট হলেও এটা তো ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, সেটা নিয়ে সন্দেহ আছে আমার? জি না, ক্লজ দুটোই। তাহলে দুটো ক্লজ। ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে আমরা যদি এটাকে বলি যে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে কি ভুল হবে? জি না, ডিপেন্ডেন্ট ক্লজ যদি আমি বলি, তাহলে ভুল হবে না। ভুল হবে। এবং যদি ডিপেন্ডেন্ট ক্লজ বোঝাই, তাহলে একটু খেয়াল করে দেখবেন যে আপনার উপরে যে ডিপেন্ডেন্ট, আপনার অফিসের কোন একটা এমপ্লয়ি, আপনার সিগনেচার তার দরকার, তার কোনো জি একটা প্রমোশনের জন্য, কোনো কিছুর জন্য আপনার সিগনেচার দরকার। তো তাকে আপনি কি বলেন? যে সে আমার সাবঅর্ডিনেট বা সে আমার অধীনস্থ, তাই না? ওই জন্য। জি তাহলে এটা যদি আমি বলি সাবঅর্ডিনেট ক্লজ, ভুল হবে আমার? জি না। কত কঠিন ব্যাপার, যদি কত কঠিন ব্যাপার যে শিখে গিয়েছেন, এটা যদি আপনি যদি আমার সাথে খালি হ্যাঁ আর না মধ্যে সীমাবদ্ধ না থাকে, যদি বুঝতে পারেন, তাহলে অনেক কঠিন ব্যাপার কিন্তু সহজে শিখে গিয়েছেন। কি মনে হচ্ছে হৃদয়, জি স্যার। রেদওয়ান, শিখেছেন? জি স্যার। স্যার বুঝেছেন? আমার ইজি হয়ে গেছে। জি জি স্যার। হয়ে গিয়েছে না ব্যাপারটা? সবাই বলেন তো একটু
ক্লজে আমরা এখানে 6-7টা ব্যাপার শিখেছি। দেখি একটু বলেন তো, মানে বুঝেছেন ব্যাপারগুলো, যে সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, তারপরে কি আপনার কিভাবে কোনটা কি কাজ হয় সেই ব্যাপারগুলো কি বুঝেছেন কিনা? ইয়েস। আর সবাই? মাহমুদা আক্তার বললেন ইয়েস স্যার, ভেরি গুড। ওকে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আচ্ছা জিহান, সবাই বুঝতে পেরেছি তার মানে। স্যার অনেক ভালো বুঝেছি। আমি জানতে চাই আপনি সবসময় এত সুন্দর হাসি মুখে থাকেন, কিভাবে আপনার ক্লাস করলে মন ভালো হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি হাসি মুখে থাকি কারণ আমি হাসতে পছন্দ করি। ঠিক আছে স্যার, অনেক ভালো লাগলো। তার মানে এই ব্যাপারটা আমরা মোটামুটি পুরোটাই ক্লিয়ার। ঠিক আছে, এবার আসি আমরা যা শিখেছি তা একটু রিক্যাপ করে ফেলি। রিক্যাপ কি? সিম্পল সেন্টেন্স যেখানে একটা সরল বাক্য থাকে, যেখানে তার মধ্যে কোনো তার সাথে আর কেউ কোনো কিছুতে যুক্ত থাকে না। ঠিক আছে, এবং এটা একটা সরল বাক্য, এটার মধ্যে আর কেউ কোনো রিলেশন নাই, কারোর সাথে সংযুক্ত করছে না। এবং সিম্পল সেন্টেন্সে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাকে কনফিউজ করে দিতে পারে, বলতে মানে এই শব্দগুলো দেখলে হয়তো আমি মনে করতে পারি যে এটার মধ্যে কয়েকটা সেন্টেন্স যুক্ত করেছে, কিন্তু আচ্ছা আমি আর হাত উঠাবো না। আচ্ছা শরীফকে একটু আনমিউট করে দেন, ওনাকে এখনই আমি কথা বলি। জি আচ্ছা রেদওয়ান, থ্যাংক ইউ। আমরা একটু জি জি স্যার। শরীফের সাথে কথা বলি। আগে রেদওয়ানকে মিউট করে দেন, নয়তো পরে আরেকজন আসলে বুঝবো না আমি কাকে। আচ্ছা, অনেকে আমার সাথে স্যার কথা হয়নি, আমি তো সব স্টুডেন্টের সাথে কথা বলতে চাই, বাট স্যার আমার একটা টাইম লিমিটেশন আছে। তো এই হাত নামিয়ে দেন আপনি সবার। উনি বলছে শরীফ। আচ্ছা যাই হোক, তো যেটা বললাম যে যখন আমি একটা কথা বললাম যে কি বলে যে সেন্টেন্সের ব্যাপারে, সিম্পল সেন্টেন্স হচ্ছে কোন একটা সরল বাক্য যেটা একজন বক্তা একটা কথা বলেছে যার সাথে কোনো সম্পর্ক নাই। এবং সিম্পল সেন্টেন্সে কিছু শব্দ আছে যেই শব্দগুলো একটু কনফিউশন তৈরি করে। কেমন কনফিউশন তৈরি করে? কি বলে, বিকজ, বিকজ অফ, ইনস্পাইট অফ, ডেসপাইট, এই শব্দগুলো দেখলে আমার কাছে মনে হতে পারে যে কি সম্পর্ক কি তৈরি করে দিয়েছে, আসলে সম্পর্ক তৈরি করে দেয় না। এই শব্দগুলো থাকে সম্পর্ক তৈরি করা। হ্যাঁ, আচ্ছা একসেপ্ট করবেন শরীফুল ইসলাম, আপনি একসেপ্ট করলে তারপর কথা বলতে পারবেন। তো যেটা বললাম যে সম্পর্ক তৈরি করে দেয়, এবং কমপ্লেক্স সম্পর্ক তৈরি করে দেয় আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হলেও আসলে কিন্তু সম্পর্ক তৈরি করে না, কারণ এই শব্দগুলো একটাই ফাইনিট ভার্ব দিয়ে তৈরি হয়। এরপর যদি যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স, একটার উপরে আরেকটা, ওই যে সাবঅর্ডিনেট ক্লজ, একটা যে ডিপেন্ডেন্ট ক্লজ, ওই কমপ্লেক্স সেন্টেন্সে হয়, এবং সেই কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব WH ওয়ার্ড গুলো যখন মোটামুটি থাকে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, বা জটিল বাক্য বা নির্ভরশীল বাক্য, একটা বাক্য আরেকটা বাক্যের উপরে নির্ভরশীল থাকে। তারপরে দেখি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? যখন একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সাথে যুক্ত হয় ঠিকই, কিন্তু তারা কলিগ, তারা কোওয়ার্কার, তারা পাশে বসে কাজ করে, তারা একজন আরেকজনের কথা শোনে না, তাদের দুইজনেরই সমান অধিকার আছে যে কোনো একটা কিছুর মধ্যে। ধরেন আপনি এবং আপনার একটা বন্ধু, আপনারা কারোর উপরে কেউ সাবঅর্ডিনেট না, কেউ কারোর উপরে কারোর মানে থাকে না যে তার কথা আপনার শুনতে হবে, ব্যাপারটা এমন না। এই জাতীয় সম্পর্ককে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, এবং কম্পাউন্ড সেন্টেন্স সচরাচর ফ্যান বয়েজ বা কনজাংশন দ্বারা যুক্ত হয়। এই হচ্ছে হ্যাঁ লেস্টো কনজাংশন। ঠিক আছে, এবার যদি আমি বলি আরো সেন্টেন্সের কিছু ভাগ আছে যেগুলো হচ্ছে অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে সেন্টেন্সের কিছু ভাগ আছে, যেই ভাগগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে ব্যাপারটা আরো শর্ট হাত, এটা কোন সেন্টেন্সে শর্ট হাত কি স্যার? আপনি একটু ক্লিয়ার করে লিখবেন। তো যেটা বলছিলাম যে এই জাতীয় কথাগুলো হয়ে যাচ্ছে একটা কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা বুঝলাম। এখন হচ্ছে শব্দের অর্থগত দিক থেকে সেন্টেন্সের আরো কিছু ভাগ আছে। অর্থগত দিক থেকে কি ভাগ? আচ্ছা, যিনি হ্যান্ড রেজ করেছে তাকে একটু আনমিউট করে দেন। হ্যাঁ, ওই যে কপিল উদ্দিন আর হারুনুর রশিদ, ওনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? জি হারুনুর রশিদ, সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হারুন রশিদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি স্যার, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। বলুন, কিছু স্যার বলতেন? বুঝতে পারিনি স্যার। কিছু বলতেন? না স্যার, ভালো লাগছে স্যার ক্লাস। আচ্ছা ঠিক আছে। স্যার এই কথা শেষ করলে তারপরে কাটবেন, কথা কেউ যদি বলতে থাকে যতক্ষণ বলবে, কথা শেষ হলে তারপরে কাটবেন। জি এরপরে আর কি আছে? কপিল উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কপিল, ভালো আছেন?
জি স্যার, স্যার আপনি কেমন আছেন? স্যার আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রেখেছে, বলুন। স্যার আমি একটা মেসেজ দিছি যে এটা ওই মা ছিল না বলে আমি ভাত রান্না করে, যে এটা কোন সরল বাক্য, সেন্টেন্স হবে? সরল বাক্য। এটা বাংলায়ও আসে এই ধরনের। হ্যাঁ হ্যাঁ, সরল বাক্য এটা। মা ছিল না বলে তার চুল কেউ বেঁধে দেয়নি, সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, ধন্যবাদ। ওয়েলকাম। ওকে, তো যেটা আসসালামু আলাইকুম। বললাম, জি ওয়ালাইকুম আসসালাম। তো যেটা বললাম যে এখন অর্থগত দিক থেকে যদি আমরা বলি, অর্থগত দিক থেকে বাক্য 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি সূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞা সূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বাক্য এবং এক্সক্লামেটরি সেন্টেন্স কি বিস্ময় সূচক বাক্য। যে বাক্যগুলো বিস্ময়, আবেগ, অনুভূতি এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করে বা এই জাতীয় জিনিসগুলো বোঝানো হয়। আমার কাছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে সমস্যা হওয়ার কথা না, ইন্টারোগেটিভ নিয়েও সমস্যা হওয়ার কথা না, এক্সক্লামেটরি নিয়েও সমস্যা হওয়ার কথা না। বাঙালি যদি বলা হয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্য থাকবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে বিস্ময় সূচক বাক্য থাকবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্স তো যে কোনো বিবৃতি সূচক বাক্য। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি ক্লাস করি, আমি যাই বলি না কেন, সব সাধারণ বাক্যগুলোই হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সাধারণ বর্ণনা সূচক যে বাক্যগুলো আছে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, যে বাক্যগুলো আমি সচরাচর কোনো একটা প্রশ্ন করে থাকি। ফর এক্সাম্পল, আমি যখন আপনাদের সাথে কথা বলি, আমি জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে স্যার এটা কি হবে, আপনি কি বলতে পারবেন কিনা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করি, সেজন্য প্রশ্নবোধক বাক্যগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স কি, এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে ধরেন আপনি কোনো কিছুতে কি বলে সংবিধান মন্ত্রী, আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি। তো যেটা বলছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্স কি, কোন একটা বিস্ময় প্রকাশ করছেন, ফর এক্সাম্পল অ্যালাস, তারপর কি হুররা, এই জাতীয় কথাগুলো পরে একটা এক্সক্লামেটরি সাইন দেখছেন, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমাদের সচরাচর প্রবলেম যেটা নিয়ে হয় এবং সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং অপটেটিভ সেন্টেন্স, এই দুটো নিয়ে প্রবলেম হয়। অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত বোঝানো হয় কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এই জাতীয় কথাগুলো বসে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং অপটেটিভ সেন্টেন্সে বসে থাকে প্রার্থনা। প্রার্থনা, ফর এক্সাম্পল আপনি বলছেন যে মে আল্লাহ ব্লেস ইউ, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এই জাতীয় কথাগুলো হয় অপটেটিভ সেন্টেন্সে। এই দুটো জিনিস কিন্তু মাঝে মধ্যে আমাদের কনফিউশন হয়। ঠিক আছে, কনফিউশনটা হয় কিভাবে, যে ইম্পারেটিভে অনেক সময় আমরা প্রার্থনা মনে করি, অপটেটিভ আমরা মনে করি মাঝে মধ্যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এই জাতীয় সেন্টেন্স গুলো একটু খেয়াল করে দেখেন। একটা সেন্টেন্স যদি আমরা এক্সাম্পল দিই, আমি বলছি যে ফর এক্সাম্পল যে ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্স, একটা উপদেশ দিচ্ছে বা একটা কাজের কথা বলছে, আদেশ করছে। এরপরে কি অপটেটিভ সেন্টেন্স, ধরেন আপনি বলছেন যে আই উইশ ইউ সাকসেস, আপনি একটা প্রার্থনা করছেন, উইশ মানে কি একটা প্রার্থনা করা। যেভাবে বলছি একটু খেয়াল করবেন, আজকের পরের থেকে এই দুটো সেন্টেন্স নিয়ে ইনশাল্লাহ ঝামেলা হবে না। এবার মনে রাখি কিভাবে, এটা তো মুখস্থ জিনিস, বইয়ের মধ্যেও আছে, আমরা মোটামুটি জানি যে অপটেটিভ মানে কি প্রার্থনা সূচক, ইম্পারেটিভ মানে কি কোন একটা আদেশ, নিষেধ, উপদেশ, এই জাতীয় কথাগুলো বসে। কিন্তু পরীক্ষার হলে এই দুটো নিয়ে কনফিউশন বেশি হয়, এবং সেটা মনে রাখার সহজ উপায় হচ্ছে আপনি যদি বলেন ইম্পারেটিভ, ইম্পারেটিভের আই একটা পার্সন বা ব্যক্তি বা ফার্স্ট পার্সন যেটার কথা বলা হয়, আই যেহেতু পার্সন, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের যে কথাগুলো আছে সেই কথাগুলো একটা মানুষের সাথেই বলা সম্ভব। আদেশ করা কোনো মানুষকেই করতে পারে, ডু দা ওয়ার্ক, আদেশ কোনো মানুষকেই করতে পারে। যদি বলে নিষেধ, ডোন্ট ডু দা ওয়ার্ক, কোনো কাজ না করার কথা মানুষকেই বলা সম্ভব। যদি উপদেশ করার কথা বলে, যে আপনি ধরেন যে ইউ হ্যাড বেটার ডু দিস ওয়ার্ক, কোন একটা উপদেশের কথা বলছে। অনুরোধ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, একটা অনুরোধ করছে। এই জাতীয় জিনিসগুলো মানুষকেই করা সম্ভব।
সেজন্য আই পার্সন এবং ইম্পারেটিভের যে কথাগুলো সেগুলো একটা মানুষের সাথে সম্পৃক্ত। কিন্তু অপটেটিভ যদি আমি বলি, অপটেটিভের মধ্যে আছে কি প্রার্থনা বা সৃষ্টিকর্তার কথা। সৃষ্টিকর্তা কি অপটেটিভের সাথে যদি আমরা যাই, অপটেটিভের মধ্যে উচ্চারণে ও পাই আমরা খুঁজে, এবং আমরা যদি অলমাইটি উচ্চারণ করি, অলমাইটি উচ্চারণের শুরুতেও কিন্তু ও থাকে। তার মানে ওতে অপটেটিভ, ওতে অলমাইটি, এবং সেই সাথে এই উইশ, প্রে, এ জাতীয় যত কথাগুলো আছে সেগুলো অলমাইটির কাছেই তো করা যায়। উইশ বা প্রে এই জাতীয় জিনিসগুলো অলমাইটির কাছেই করা যায়, সেজন্য এটা হয়ে যায় একটা অপটেটিভ সেন্টেন্স। দেখেন তো আর ভুলবেন নাকি সারা জীবনে, মানে কনফিউশন হবে নাকি অপটেটিভ এবং ইম্পারেটিভের মধ্যে কনফিউশনটা? ব্যাপারটা কি ক্লিয়ার? অপটেটিভ এবং ইম্পারেটিভ, ভেরি গুড, ক্লিয়ার। আর সবাই ওয়েলকাম, নাইমা, ভেরি গুড, ওয়েলকাম, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। এখন আচ্ছা, সো দ্যাট কোন সেন্টেন্সে বসে? এটা সো দ্যাট কোন সেন্টেন্সে বসে? আমি তো ইচ্ছা করলে এটা যে কোনো সেন্টেন্সে বসাতে পারবো সো দ্যাট। এটা মানে এটা নিয়ে আপনি কেন এত কনফিউজ হচ্ছেন? ক্লিয়ার ভাবে বুঝেছি স্যার, ভেরি গুড। ওকে, এবার আসেন আমরা দেখি যে এই জায়গায় ট্রান্সফর্ম, আবার অ্যাফার্মেটিভ আছে হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ আছে না বোধক বাক্য। অ্যাফার্মেটিভ কি? যে ধরেন যে কোনো কিছু একটা পজিটিভ বা হা বোধক একটা কথা বলছেন, যে হ্যাঁ কি বলে যে ইয়েস আই নো হিম, নো আই ডোন্ট নো হিম। নেগেটিভ হচ্ছে কি যেটা না বোধক, অ্যাফার্মেটিভ হচ্ছে যেটা হা বোধক। এই গেল সেন্টেন্সের যে শ্রেণী বিভাগ, সে ব্যাপারগুলো আমরা মোটামুটি বুঝলাম। এখন আসি আমরা ট্রান্সফরমেশনে। ট্রান্সফরমেশনে আসার আগে আমরা একটু সেন্টেন্সকে খুঁজে বের করি। দেখি তো প্রথমে যিনি হাত তুলেছেন তাদের থেকে আনমিউট করা শুরু করেন। আমাকে একটু বলেন তো স্যার, এটা কোন সেন্টেন্স? প্রথমে যিনি হাত তুলেছেন, আমি। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি স্যার, কেমন আছেন আপনি? জি স্যার, আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। বলুন এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স, টু দ্য ওয়ার্ক। ও ডু দা ওয়ার্ক, কেননা এটার মধ্যে একটা মানুষকেই বলা যায়। এবং আরেকটা জিনিস আপনারা মাথায় রাখতে পারেন, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে থ্যাংক ইউ সাবি, আপনি একটা পেরেছেন। এরপরে যদি আমরা যাই আরেকজনকে জিজ্ঞাসা করি, তারপরে কি আছে? সাদিয়া তাসনিম, জি স্যার। ভালো আছেন সাদিয়া? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। বলেন মে আল্লাহ ব্লেস ইউ কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। দ্য বয় ইজ সেলফিশ, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ। অ্যাফার্মেটিভ হতো একই সাথে। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা কি? বলো। দ্য বয় ইজ নট সেলফিশ, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স। এরপর যদি বলি ইজন্ট দ্য ম্যান ইজ ভেরি ক্লেভার, কিন্তু এটা হচ্ছে স্যার ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ। স্যার একটু নামগুলো বলেন, একটু কনফিউজ হয়ে গেছি। কোয়েশ্চেন, কোয়েশ্চেন, হ্যাঁ ইন্টারোগেটিভ। হ্যাঁ, ডাব্লিউএইচ করছেন, ইন্টারোগেটিভ। ওইটা হ্যাঁ, বলতে না এক্সক্লামেটরি চলে আসছিল, স্যার, এই পুররা, জন্য বললাম। পুররা কোন সেন্টেন্স? এটা হচ্ছে এক্সক্লামেটরি। এটা হচ্ছে এক্সক্লামেটরি, ভেরি গুড। এইবার যদি আমরা যাই যে সেন্টেন্সের ব্যাপারগুলো যদি আমরা দেখলাম, মোটামুটি ক্লিয়ার হলাম। এখন দেখেন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আচ্ছা আমাকে ইয়ে করেন তো, এই যে ক্লাসের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে ব্যাপারগুলো আমরা বলছিলাম, সেই ব্যাপারটা আমরা যদি একটু খেয়াল করে দেখি, সেই ব্যাপারটা কি খেয়াল করে দেখব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে, সরি কি বলে, যে সেন্টেন্স গুলো ট্রান্সফরমেশন, মানে যেটা হচ্ছে কি একটা থেকে আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করা বা ট্রান্সফর্ম করার। তো সেই সেন্টেন্স ট্রান্সফরমেশনের কাজটা আসলে কি? বেসিকলি ট্রান্সফরমেশন হচ্ছে সেন্টেন্সকে রূপান্তর করা। এখন কথা হচ্ছে যে আমি রূপান্তর করে কি সেন্টেন্সই চেঞ্জ করে ফেলবো? ধরেন আপনি মেকআপ করতে গিয়েছেন, ইয়েতে বিউটি পার্লারে আপনি ধরেন মেকআপ করতে গিয়েছেন। আপনার মেকআপের উদ্দেশ্য কি কখনো এটা থাকে যে আপনি চেহারাই চেঞ্জ করে ফেলবেন? জীবনেও না। আপনি যা আছেন তাকে হয়তো একটু সুন্দরভাবে প্রেজেন্ট করা। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন, যে আপনি যা আছেন তা রেখে এটাকে অন্যভাবে ঘুরিয়ে বলতে হবে বা এটাকে অন্যভাবে নিয়ে যেতে হবে।
ফর এক্সাম্পল আমি যদি একটা বলি কথা যে হি ইজ গুড বয়, হি ইজ গুড বয়, হি ইজ আ গুড বয়। এই যে হি ইজ আ গুড বয় আমি বলছি, হি ইজ আ গুড বয়, এই যে হি ইজ আ গুড বয় আমি কথাটা বললাম, একটা সরাসরি কথা, একটা মানে আপনার বাস্তব একটা কথা। এখন এটাকে যদি আমি নেগেটিভ বানাতে যাই, আমি কি এটাকে মানে থাকে না যে অর্থ চেঞ্জ করে ফেলতে পারবো? ধরেন অ্যাফার্মেটিভে আছে, এটা একটা সরল কথা। এখন এটাকে ট্রান্সফরমেশন এইভাবে করতে হয় যে এটার অর্থ যেন ঠিক থাকে, এই অর্থ যেন চেঞ্জ না হয়, কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ করে ফেলতে হবে, মানে অন্য সব কন্ডিশন চেঞ্জ করে ফেলতে হবে। একটা সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে হবে, বাট তার যে অর্থ আছে সেই অর্থটা পরিবর্তিত হতে পারবে না। তাহলে এটার অর্থ পরিবর্তন না করে যদি আমরা এই কাজটাকে, সেন্টেন্সটাকে চেঞ্জ করি, কিভাবে চেঞ্জ করতে পারি একটু খেয়াল করে দেখবেন। ধরেন আমি বলছি হি ইজ এ গুড বয়, তো বলতে পারবো না, কারণ সেটা ভালো কথা, এটা তো অ্যাফার্মেটিভে আছে, আমি নেগেটিভে কিভাবে নিব? এটা অ্যাফার্মেটিভই থেকে যাবে। ধরেন আমি বললাম হি ইজ নট, নেগেটিভে যেতে হলে নট তো আসবেই, নেগেটিভে যেতে হলে হি ইজ নট। এরপরে যদি আমরা আরেকটু চিন্তা করি, নট এ গুড বয় যদি বলি, তাহলে তো কথাটাও চেঞ্জ হয়ে যায়, তার মানে কি ব্যাড বয়। তাহলে আমি যদি বলি হি ইজ নট আ ব্যাড বয়, একটু খেয়াল করে দেখেন, হি ইজ নট আ ব্যাড বয়, সে একটা খারাপ ছেলে না, তার মানে কি ভালো ছেলে। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন, মানে কথা চেঞ্জ হবে বাট অর্থ একই থাকবে, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশনের বেসিকটা আমরা একটু লিখে নেই, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মূল কথা হচ্ছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল কথা হচ্ছে সেন্টেন্স এর স্ট্রাকচার পরিবর্তন হবে, স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু অর্থ একই থাকবে, কিন্তু অর্থ একই থাকবে। দেখেন তো, সেন্টেন্সের অর্থ একই থাকবে কিন্তু স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল কথা। ঠিক আছে, লেখা হলে ডান লিখবেন। ওকে, ডান। এবার আসেন অর্থ এক রেখে এটাকে কিভাবে চেঞ্জ করা যায়। উল্টো করতে হবে। ধরেন সোজা একটা জিনিসকে উল্টো করে তার পরে আবার উল্টোটাকে উল্টো করে ফেলতে হবে। খেয়াল করে দেখেন, এটা একটা মজার জিনিস। মজার জিনিস কি, ধরেন এটা এ আছে সোজা রূপে, এ সোজা একটা রূপে আছে। এখন এটাকে এমন ভাবে করতে হবে যেন এটা সোজাই থাকে, বাঁকা করা যাবে না। বাঁকা না করে সেটাকে যদি আমি করতে চাই, উল্টো করব একে, আবার সেই উল্টোটাকে আবার সোজা করে দিব, এই হচ্ছে কাজ, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। এখন এই যে একবার উল্টো করলাম আবার সোজা করে দিলাম, সেটা কি জানেন? একটা হচ্ছে নেগেটিভ কথা, নেগেটিভ কথা মানে নট বসালাম এবং তার উল্টো একটা অ্যান্টোনিম বসিয়ে সেটাকে সোজা করে দিলাম। খেয়াল করেন, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এটাকে যখন ট্রান্সফরমেশন করলাম, উল্টো করলাম না, প্রথমে উল্টো করার কাজটা খেয়াল করুন। হি ইজ নট, নট বলে উল্টো করলাম এবং তারপরে আবার ব্যাড বলে সেটাকে সোজা করে দিলাম, মানে নেগেটিভ দিয়ে তারপরে সেটার উল্টো কথা বলে তারপরে সেটাকে পজিটিভ করে দিলাম, এই হচ্ছে ট্রান্সফরমেশন। এবার একটু খেয়াল করে দেখেন যে বিপরীত শব্দ বা অ্যান্টোনিম বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, এক্ষেত্রে বিপরীত শব্দের পূর্বে একটা নট বসাতে হয়।
এই হচ্ছে ট্রান্সফরমেশনের কাজ। ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য ম্যান ইজ ক্লেভার, দ্য ম্যান ইজ নট ফুল। ফুল বসিয়েছেন কিন্তু তার আগে একটা নট দিয়ে দিয়েছেন, তার মানে কি সে চালাক, বোকা না সে। ফুলের আগে একটা নট বসানোর মানেই তো সে চালাক। সিমিলারলি এই জাতীয় সব সেন্টেন্সের কাজের বেসিকটা এটা, যে বিপরীত শব্দ বা অ্যান্টোনিম বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, সেক্ষেত্রে বিপরীত শব্দটির পূর্বে একটা নট বসাতে হয়। এটা একটু লিখে ফেলেন, এটা একটু লিখে ফেলেন যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যে বিপরীত শব্দ বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, এক্ষেত্রে বিপরীত শব্দের পূর্বে নট বসাতে হয়। এটা একটু লিখবেন, লিখে ডান লিখবেন। লেখা শেষ হলে ডান লিখবেন। ওকে, মিতুল বিশ্বাস, ভেরি গুড, অনেক তাড়াতাড়ি লিখেছেন। ওকে, এবার যদি দেখি আমি যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অ্যাফার্মেটিভে আছে। অ্যাফার্মেটিভ থেকে যদি আমি নেগেটিভ করি কি হবে? অনলির জায়গায় নান বাট, কারণ একটা সত্তা বোঝায়। অনলির জায়গায় যদি একটা সত্তা বোঝায় সেক্ষেত্রে নান বাট, কিন্তু যদি একটা বস্তু বোঝায় তাহলে নাথিং বাট হতে পারে, কারণ সত্তা ব্যক্তি হিসেবে নান একটা পার্সন হয়ে যায়, কিন্তু নাথিং যখন বলে সেটা ব্যক্তি থাকে না, সেটা একটা বস্তু হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি যদি বলেন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, এটাকে যদি আপনি উল্টো করে বলেন সেটা কি? নাথিং বাট, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, যেহেতু আল্লাহ একটা সত্তা এবং সেই সত্তার হিসেবে নান বাট বলছেন, তাই তো? মানি লিখতে পারেননি? আচ্ছা দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে ফেলবেন, যাদের লেখা একটু স্লো তারা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। হ্যাঁ, লেখা শেষ হলে ডান লিখবেন। ওকে, ডান। এবার আসি আমরা যে ওই যে সত্তার ব্যাপারে। সত্তার ব্যাপারে যখন বলছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া অন্য কেউ না। এই যে কথাটা আমি বলছি, অনলির পরিবর্তে নান বাট হয় একটা ব্যক্তির ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে, এবং নাথিং বাট হয় অনলির পরিবর্তে যখন, মানে অনলির পরিবর্তে না, যে মানি অ্যালোন ক্যান হেল্প আস, যে এই জিনিসটা ছাড়া অন্য কিছু না। তার মানে কি নাথিং বাট এই জিনিসটা ছাড়া অন্য কিছু না, এই কথাটাকে বোঝাতে নাথিং ব্যবহৃত হয়। মানি অ্যালোন, মানির পরিবর্তে নাথিং ব্যবহৃত হয়, সেক্ষেত্রে নাথিং বাট মানি ক্যান ব্রিং দেয়ার স্যাটিসফ্যাকশন। তার মানে কি অনলির পরিবর্তে নান বাট বসে, আর অ্যালোন যদি বলে সেই ক্ষেত্রে নাথিং বাট বসে। ঠিক আছে, এরপরে যদি যাই আমরা, হি অলওয়েজ টেলস এ লাই, সে সবসময় মিথ্যা কথা বলে। এখন এটাকে যদি আপনি উল্টো করে আবার উল্টো করে দেন তাহলে এই কাজটা শেষ। হি নেভার স্পিক্স দ্য ট্রুথ, অলওয়েজ এর উল্টো করেছেন নেভার, এবং ট্রুথ কি বলে, লাই এর উল্টো করেছেন ট্রুথ, ব্যাপারটা হয়ে গেল। উল্টো করে আরেকবার উল্টো করে দিয়েছেন, কাজটা শেষ। যেমন হি নেভার স্পিক্স দ্য ট্রুথ, অর্থ একই থাকে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটি মা তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এভরি থাকলে দেয়ার ইজ নো বসে, এটা আমরা মোটামুটি জানি। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। হি ইজ টু সিক টু লিভ দ্য বেড, হি ইজ সো সিক দ্যাট হি ক্যানট লিভ দ্য বেড। তার মানে কি? প্রত্যেকটা কথাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছে, এই ক্যান নট বসিয়ে, কুড নট বসিয়ে, বাট জিনিসটাকে এমন ভাবে করে ফেলছে, সেন্টেন্সটা এমন ভাবে করে ফেলছে যাতে অর্থের কোনো পরিবর্তন আমরা না দেখি। সেক্ষেত্রে হি ইজ টু সিক টু লিভ দ্য বেড, যে কোনটা নেভার টেলস হলো না কেন, কোন জায়গায় এটা? হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি নেভার টেলস এ লাই। আচ্ছা টেল, আচ্ছা সে আর টেল, টেলটা হয় কি যে যখন আপনার অবজেক্ট থাকে সেক্ষেত্রে টেল, টোল্ড এই জাতীয় কথা হয় আর কি, যে শি টোল্ড মি এই টাইপের, কিন্তু অবজেক্ট তো এখানে ছিল না। হি অলওয়েজ টেলস এ লাই, সেজন্য এখানে হি নেভার স্পিক্স দ্য ট্রুথ। এখানে টেলস দিলেও হয়, টেলস দিলেও যে হবে না তা না, কিন্তু এটা একটা মানে কি, টেলস এবং সে এবং টেলের মধ্যে পার্থক্য ওই অবজেক্ট দেওয়ার অবজেক্ট ছাড়া আর কি ব্যাপারটা। ঠিক আছে, এবার যদি দেখি আমরা যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড,
তারপরে কি হি ইজ টু সিক টু লিভ দ্য বেড, হি ইজ সো সিক দ্যাট হি ক্যান নট লিভ দ্য বেড। টু সিক টু লিভ দ্য বেড মানে কি এতটাই অসুস্থ যে সে বিছানা ত্যাগ করতে পারছে না। আবার যখন এটা বলছে যে সে এতই অসুস্থ যে সে বিছানা ত্যাগ করতে পারছে না, এটা কিন্তু পজিটিভ একটা কথা। টু সিক টু লিভ দ্য বেড, সে এতটাই অসুস্থ সে বিছানা ত্যাগ করার সামর্থ্য নেই, এই জাতীয় কথাটা। এবং এটা ক্যান নট লিভ দ্য বেড বলে ঠিক তার উল্টো করে দিচ্ছেন, কিন্তু মিনিং একই থেকে যাচ্ছে। এরপরে দেখেন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হলে সবসময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় যদি সেন্টেন্সটি পজিটিভ হয়। খেয়াল করে দেখবেন নেগেটিভ ইন্টারোগেটিভ কেন করতে হবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে। আপনার সক্ষমতা নিয়ে প্রশ্ন করা মানেই কিন্তু আপনি সক্ষম না। ফর এক্সাম্পল, যদি কেউ আপনাকে বলে যে তুমি কি এটা পারবে নাকি, পারবে নাকি বললেই তো আপনি পারেন না, ব্যাপারটা এরকম যে আরে সে এটা পারবে নাকি। এই যে পারবে নাকি বলে আমরা প্রশ্ন করি, সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে হয় সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ যদি সেন্টেন্স গুলো দেখি, দ্য ম্যান ইজ ভেরি ক্লেভার, মানুষটি খুবই চালাক। ইজন্ট দ্য ম্যান ভেরি ক্লেভার, মানুষটি কি খুব চালাক না, সেক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে কথা কিন্তু একই হয়ে যায়, মানুষটি খুব চালাক, মানুষটি খুব চালাক না। এরপর যদি আমি বলি আই হ্যাভ টু গো টু হসপিটাল, আমার হসপিটালে যেতে হবে। ডোন্ট আই হ্যাভ টু গো টু হসপিটাল, আমার কি হসপিটালে যেতে হবে না। তার মানে কি মিনিং একই থেকে যাচ্ছে। আই হ্যাভ টু গো টু হসপিটাল, ডোন্ট আই হ্যাভ টু গো টু হসপিটাল, এই যে কথাগুলো যখন বলছি নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কিন্তু যখন আপনি প্রশ্ন করছেন এবং যখন সেটাকে জোর দিয়ে, এটা এই প্রশ্নগুলো কি জোর দিয়ে বলা, দ্য ম্যান ইজ ভেরি ক্লেভার, ইজন্ট দ্য ম্যান ভেরি ক্লেভার, মানুষটি কি চালাক না। তারপর কি আই হ্যাভ টু গো টু হসপিটাল, ডোন্ট আই হ্যাভ টু গো টু হসপিটাল, এই জাতীয় জিনিসগুলো। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি খুব ছোটবেলা মানে অনেক আগে থেকে করে থাকি কি রিয়েল লাইফে করে থাকি। একটু মজার কাহিনী বলি আপনাদেরকে, এই জিনিসটা মানে মনে থাকবে তাহলে ভালো করে। এই যে যে ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশনে যে ইন্টারোগেটিভ এর ব্যাপারটা, আমার আম্মু ছোটবেলায় না ঠিক ভার্সিটিতে যখন পড়ি আমি একটু ফাঁকিবাজ ছিলাম, দুষ্টু প্রকৃতির। তো স্কুল ভার্সিটিতে একটু কম যেতাম। তো আমার বাবা ফরেন মিনিস্ট্রিতে আছেন, তখন আব্বুর পোস্টিং ছিল জার্মানিতে। তো তখন আপনার আমি বাসায় একা থাকতাম, আম্মু অফিসে যেত, অফিস থেকে এসে আমাকে খুঁজে পেতো না মাঝে মধ্যে। আম্মু মানে সবসময় ওয়ারিড থাকতো যে আমি কি ভার্সিটিতে গিয়েছি কিনা। তো তারপরে আম্মু আমার এক কাজিনকে এনেছে যাতে আমি ভার্সিটিতে যাই কিনা এটার যাতে ইনফরমেশন আম্মু পায়। পরে আমার কাজিনকে প্রত্যেকদিন এসে জিজ্ঞাসা করে, এখন আমি জানতামও না যে ওকে এসে জিজ্ঞাসা করে, এবং সে প্রত্যেকদিন মিথ্যা কথা বলে। মানে সে আমাকে পছন্দ করে বিধায় আমি যে যাই না সেটা সে আম্মুর কাছে বলে না, সে বলে যে না গেছে গেছে তো স্কুলে ভার্সিটিতে তো যায়। তো পরে রোজার মাস চলে এসেছে, তো রোজার মাস চলে এসেছে পরে আমার কাজিনটা আমাকে বলছে কি যে স্যার সরি কি ভাইয়া, এখন তো রোজার মাস চলে এসেছে, এখন এখন কি মিথ্যা কথা বলবো। আমি বলি কি মিথ্যা কথা। পরে বলে যে আমি তো এতদিন ফুপিরে বলতেছিলাম যে তুমি তো ভার্সিটিতে যাও, আসলে তো তুমি যাও না। তো আমি বললাম যে তুই তো আমার জিজ্ঞাসা করিস নাই, আমারে জিজ্ঞাসা করলে তো আমি একটা সলিউশন দিয়ে দিতাম। পরে বলে তাইলে কি কি সলিউশন, আমি বলছি যে তাইলে তুই এইভাবে বলবি, আম্মু যদি জিজ্ঞাসা করে যে গেছে নাকি, তুই বলবি তো গেছে না তাইলে। তো গেছে না তাইলে ব্যাপারটা হচ্ছে কি সে তো না বললো, কিন্তু এক্সপ্রেশনের ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ গিয়েছে। তো এই জিনিসটা তাকে আমি যখন শিখিয়ে দিয়েছি সে না আকাশ থেকে পড়েছে যে মানে কি এটা মিথ্যা কথাও না সত্য কথাও না। তো আলটিমেটলি আমি কিন্তু ভার্সিটিতে যাইনি, বাট স্টিল সে সেই কথা বলে এটা বুঝাতেও মানে আম্মুও বুঝে নাই, তার মিথ্যা কথাও হয়নি ব্যাপারটা। তো এই হচ্ছে ট্রান্সফরমেশন, যে আপনি এক্সপ্রেশন দিয়ে এটাকে বুঝিয়ে দিচ্ছেন। এবার একটু খেয়াল করে দেখেন যে দ্য ম্যান ইজ ভেরি ক্লেভার, ইজন্ট দ্য ম্যান ভেরি ক্লেভার, মানুষটি কি চালাক না। এখন এটা যদি আপনি বলতে যান যে এটা তো অন্য কথা বলছে, অন্য কথা না, এক্সপ্রেশন একই, ওই যে গেছে না তাইলে, এরকম আর কি ব্যাপারটা। এরপরে দেখেন আই হ্যাভ টু গো টু হসপিটাল, ডোন্ট আই হ্যাভ টু গো টু হসপিটাল, আমার হসপিটালে যেতে হবে, আমার কি হসপিটালে যেতে হবে না, এটাই হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে এটা একটু লিখে নেন যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, ওই যে গেছে না তাইলে, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, এটা একটু লিখে ফেলবেন, লিখলে ডান, লেখা হলে ডান লিখবেন। নামাজের ব্রেক দিতে গেলে তো স্যার পরবর্তীতে আমাদের আর খুব বেশি সময় নেই, আমরা একবারে মাগরিবের নামাজের ব্রেকটা আসলে দেই আর কি ক্লাসে। ডান, আমাদের আর খুব বেশি কিন্তু নেই, এরপরে কয়েকটা কোয়েশ্চেন করব। দেখেন নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ অংশ উঠে যায় এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে যায়। খেয়াল করবেন যে হি ইজ নট পোলাইট, সে জেন্টল না। ঠিক আছে,
এরপরে যদি আমি বলি ইজ হি পোলাইট, সে কি আসলেই জেন্টেল? আপনার যদি ওই যে সক্ষমতা নিয়ে যদি কেউ প্রশ্ন করে তার মানে সেটা নেগেটিভ কথা, যে আমি এটা পারবো, তুমি কি এটা পারবে? তো এই যে সক্ষমতা নিয়ে প্রশ্ন করা, সেটা কিন্তু নেগেটিভ অর্থে প্রশ্ন করা হয়। এটাই হচ্ছে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ যে করার ব্যাপারটা। ফর এক্সাম্পল, নেগেটিভের যখন বলছে হি ইজ নট পোলাইট, এই কথাটা নেগেটিভ, এটার অর্থ এটাই থাকতে হবে, সে পোলাইট না, এই অর্থটাই আপনার রাখতে হবে। কিন্তু আপনি যদি পরিবর্তন করেন তাহলে কিভাবে পরিবর্তন করতে হবে? ইন্টারোগেটিভ করার সময় ইজ হি পোলাইট, তার পোলাইটনেস দিয়ে যদি আপনার প্রশ্ন থাকে এতটুকু লিখলে হবে যে ইজ হি পোলাইট, সে কি পোলাইট নাকি। তো এই ভাবটা হচ্ছে এভাবে প্রকাশ করে, তার মানে নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ অংশ উঠে যায় এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে যায়। ঠিক আছে, এটা একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। কত করছে? হ্যাঁ, কত কয়টা গেছে? ওকে, পোলাইট মিন্স হচ্ছে জেন্টেল, মানে ভদ্র, ভদ্র মানে নম্র। ঠিক আছে, এরপরে যদি যাই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। অ্যাসার্টিভ কি? সাধারণ একটা ম্যানার থাকবে সে কথাটায়, যে তুমি কাজটি করতে পারো। স্যার আমার আমার কাজিন এখন কেমন আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। সে আবার লিজেন্ড, সে আবার অন্য প্রকৃতির লিজেন্ড। এটা তো আমার জন্য একটা কাজে সে মিথ্যা কথা বলেছে। সে এমন প্রকৃতির লিজেন্ড যে সে শুধু শুধু, তাকে একটা জিনিস আপনি জিজ্ঞাসা করেছেন, ফ্রম নোওয়্যার সে আকাশ থেকে মিথ্যা কথা বানিয়ে আনবে, সে সত্যি কথা বলতেই পারে না। এটা হচ্ছে তার হচ্ছে একটা অভ্যাস, বুঝতে পেরেছেন? তো যেটা বলছিলাম যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটাকে যখন আপনি ইম্পারেটিভ, ইম্পারেটিভ কি? এটার ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা শিখেছিলাম যে প্রথমে ভার্ব দ্বারা শুরু হয় এবং যেখানে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এই জাতীয় কথাগুলো বসায়। সেক্ষেত্রে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এই কথাটাকে বলা হচ্ছে ডু দ্য ওয়ার্ক, একটা অর্ডার করা হচ্ছে। দেখেন এটা অ্যাসার্টিভ হলো কেন? এটা একটা বিবৃতি বলা হয়েছে। একজন মানুষ বলতেই পারে যে তোমার কাজটি করা উচিত, কিন্তু যখন এটা অর্ডার করছে যে ডু দ্য ওয়ার্ক, এই কাজটি করো, তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হয়েছে। ইউ শুড নট টাচ ইট, তোমার এটা ধরা উচিত না, ডু নট টাচ ইট, অর্ডার করছে, প্রথমে ভার্ব চলে এসেছে। ইউ শুড গো টু মার্কেট, গো টু মার্কেট, এটাও কিন্তু অর্ডারই করছে। ইউ শুড গো টু মার্কেট, গো টু মার্কেট, একটা কথাকে চেঞ্জ করছে ঠিকই, বাট স্টিল এটাকে কিন্তু মানে সেন্টেন্স চেঞ্জ করছে ঠিকই, কিন্তু ভাব কিন্তু একই আছে। একটাতে বোঝাচ্ছে কি আপনার উচিত, তো আরেকটাতে বোঝাচ্ছে যে করতে হবে, এমন ভাব কিন্তু একই আছে। ঠিক আছে, ভাব না, সরি, অর্থ আর কি, অর্থটা একই আছে। সিমিলারলি যখন আপনি দেখেন আই শুড ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, এই লেট মি, আই শুড দ্বারা প্রস্তাব বোঝানো হয়নি, এটা আমাকে কাজটি করতে দেওয়ার কথা বলা হয়েছে, সেজন্য লেট মি। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি লেট কথাটা প্রথমে আসে। হি শুড এন্টার দ্য রুম, লেট হিম এন্টার দ্য রুম। এরপর কি? দে শুড ফিনিশ দেয়ার ওয়ার্ক, লেট দেম ফিনিশ দেয়ার ওয়ার্ক। এখন কথা হচ্ছে ট্রান্সফরমেশন আমরা কিভাবে করব। আপনারা যদি বেসিকটা বোঝেন যে কোন সেন্টেন্স কিভাবে কাজ করে, আপনাদের করারই দরকার নেই, অপশনে দেয়া থাকবে, দেখবেন কত সহজে পারবেন। আপনারা যে কতটুকু শিখেছেন এটা একটু পরে প্রশ্নে যখন আমরা দেখাবো তখনই আপনি বুঝে যাবেন যে আসলেই তো, মানে আমি যেভাবে আপনাদেরকে চারপাশ থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি, এখন শুধু ভেতরের যে জায়গাটা আছে, ভেতরের জায়গাটা খুবই সহজ, আপনারা মোটামুটি খুব ভালোভাবে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার যদি যে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, বলুন তো প্রথমে। আচ্ছা দাঁড়ান, আগে প্রশ্নে সবার হ্যান্ড আমি ডাউন করে দিচ্ছি, আপনারা এখন কেউ হাত তুলবেন না, তাহলে ডাউন হয়ে যাবে। এখন সবার হাত আমি নামিয়ে তারপরে যখন একটা একটা করে প্রশ্ন দিব, যখন আমি স্টার্ট বলবো তখন থেকে হ্যান্ড রেজ করবেন, তারপরে সিরিয়ালে একজন একজন করে প্রশ্ন দিব। ঠিক আছে, চমৎকার ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ মিনি আক্তার। আচ্ছা এবার হাত তুলুন আপনারা। মিতুল বিশ্বাস প্রথমে। মিতুল। জি স্যার, কেমন আছেন স্যার? জি স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? জি স্যার। জি, বলুন এটা অ্যান্সার কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এই জাতীয় কথাগুলো। 45তম বিসিএস এর প্রশ্ন। সেট আপ এ নাম্বার। এ নাম্বার? তাহলে ওই যে বিস্ময় আছে, মিতুল কি বিস্মিত হয়ে চমকে গিয়েছেন? জি স্যার। আচ্ছা, আপনার অ্যান্সার ঠিক আছে, বাট এটা দিয়েছে কনফিউজড করতে। কেন? শাট আপ কথাটা কি? যে মুখ বন্ধ করো।
এটা জি স্যার ভার্ব দিয়েই শুরু হয়েছে, বাট এটা ছিল তার এক্সপ্রেশন। এটা এক্সপ্রেশন হিসেবে এক্সক্লামেটরি বসেছে। শাট আপটা তো আপনি এক্সপ্রেশন দেন জোরে বলে যে "এই মুখ বন্ধ করো", তো এটা কিন্তু ওই হিসেবে ইয়ে সেন্টেন্স না। আর যদি এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা থাকতো তাহলে আপনি এটা দিতে পারতেন, সমস্যা ছিল না। বাট যদি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আছে যেহেতু, আর কোনোটার কন্ডিশন মিলে না, এটা এটা কি? জি স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই শ্যাল কুক দ্য ডিনার, এটা কি আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। শাহিন ইজ প্লেইং ফুটবল, অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে একটাই আছে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেজন্য এটা জি একটা স্যার ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা ভার্ব দ্বারাই শুরু হয়েছে, শুরু হয়েছে। তাই তো? জি বুঝতে স্যার পেরেছেন মিতুল? জি স্যার জি ভেরি স্যার গুড। এরপরের যদি কোয়েশ্চেনটা, এটা কিন্তু আপনার আবার দেখবেন না, এটা অ্যানিমেশন ভুল আছে। অ্যানিমেশনটা এখনই ঠিক করেন, এটা এক্ষুনি ঠিক করবেন, না এলে পরে মনে থাকে না কিন্তু আপনাদের। আচ্ছা, এবার যদি দেখি ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, 45তম বিসিএস এর প্রশ্ন। পরে কি আছেন? জিহান। Not fast, lest you should miss the train. ওয়াক ফাস্ট লেস্ট এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলেন জিহান? তাড়াতাড়ি হাঁটো নয়তো তুমি ট্রেনটি মিস করবে, একটার উপর একটা ডিপেন্ডেন্ট। একটার উপরে আরেকটা আর ডিপেন্ডেন্ট। হচ্ছে ভেরি গুড। সাবঅর্ডিনেট ক্লজ হ্যাঁ, লাস্ট। সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা? লাস্ট লেস্ট তো না, লেস্টের পরের অংশ। না না সরি, কনজাংশন বলতেছি। হ্যাঁ সাবঅর্ডিনেট কনজাংশন লাস্ট। হ্যাঁ, সাবঅর্ডিনেট কনজাংশন লেস্ট, এবং এরপরে একটা যেহেতু আরেকটার উপরে ডিপেন্ডেন্ট বোঝাচ্ছে, তার মানে কি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে কমপ্লেক্স যায়, সেন্টেন্স। তাই তো? ভেরি গুড। কিন্তু জিহান, আমাকে একটা টিপস দেন তো, আমাকে না, মানে সব স্টুডেন্টদেরকে। এই যে যারা আপনারা মোটামুটি ক্লাসে পার্টিসিপেট করেন, তারা বারে বারে কিভাবে আগে হাত তুলতে পারেন আমাকে একটু বলেন তো। এটা তাহলে সবার উদ্দেশ্যে আমি বলে, মানে সবাই একটু জেনে যাক। কারণ আমি দেখছি এই যে জিহান, তারপরে তার আগে আরো দু একজন যারা পার্টিসিপেট করছেন, তারা কিন্তু বারে বারে পারছেন। এই যে শেষ পর্যায়ে যারা আছেন, তারা কখনোই সোজা সামনে আসতে পারেন না, এটা কারণটা কি একটু বলেন তো। সাথে সাথে তুলে দিই, হ্যান্ড রেস্ট করে দিই, এখন ভাগ্যক্রমে সামনে চলে আসলে তো ভাই, লাখ আপনারা ভালো। কিন্তু মোটামুটি, এই যে আমি আপনার নাম জানি, তারপর ফারজানার নাম জানি, আমি নাফিসা তাসনিমের নাম জানি, মিতুলের নাম জানি কয়েকজন, তারপর ওই যে হারুনুর রশিদের নাম জানি, কয়েকজনের নাম কিন্তু আমি মোটামুটি ভালো করে জানি যে তারা মোটামুটি ক্লাসে পার্টিসিপেট করে। অনেকেই আছে পার্টিসিপেট করে, বাট স্টিল তারা হাত কেন যেন পরে তুলে, এটা বুঝলাম না। আপনারা নিশ্চয়ই স্ট্র্যাটেজিক্যালি কিছুটা এগিয়ে আছেন, যেটা মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে জিহান, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। আই উইশ ইউ সাকসেস ইন লাইফ, এটা কি বলবেন? তারপরে কি আছেন? কি আছেন? সাদিয়া তাসনিম। স্যার অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কিভাবে সাদিয়া? অপটেটিভ স্যার উইশ করছি তো স্যার আল্লাহর কাছে, সৃষ্টিকর্তা এক্স্যাক্টলি, বোঝাতে তো স্যার অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স হয়, সেজন্য এটা একটা অপটেটিভ সেন্টেন্স। ভেরি গুড। স্যার একটা এরপরে কথা বলি। জি জি বলুন, শিওর। স্যার আপনি বললেন না হাত তোলার কথাটা, হ্যাঁ এটা হচ্ছে একটা টেকনিক। হচ্ছে আপনি যখন স্যার আমাদের দিকে তাকাবেন, হ্যাঁ, তখনই যদি হ্যান্ড রাইজ করা হয়, কমেন্ট করা হয়, তখনই আপনি দেখেন। না ওইটা তো কমেন্ট আমি দেখি, কিন্তু হ্যান্ড রেইজের ব্যাপারটা আসলে কিভাবে হয় আমি বুঝলাম না, মানে হ্যান্ড রাইজ আপনার। স্যার দুইটা হয় স্যার। একটা হচ্ছে যদি আমরা ফার্স্টের থেকেই তুলে রাখি, হ্যাঁ, তখন সিরিয়াল বাই সিরিয়াল আসে। এটার আচ্ছা জন্য আপনারা করতে পারেন যে স্যার প্রতিটা কোশ্চেন শেষ হ্যান্ড রাইজ গুলোকে নামিয়ে দিবেন, আবার বলবেন এবার হ্যান্ড রাইজ এখন করো যে। 30 জনকে নামাতে গেলে একটা প্রশ্নে আমার 5 মিনিট চলে যাবে, স্যার কেন বুঝলেন? নাই স্যার এমন অপশন নাই যে অল ক্লিয়ার লেখা? অল ক্লিয়ার করতে পারেন? না, এরকম নাই, এরকম নাই, এরকম অপশন নেই আনফরচুনেটলি। ঠিক আছে। এই জন্যই স্যার হয় না, যারা হ্যাঁ, পরে তোলে ওদেরকে পিছিয়েই থেকে যায়। আর এটাই। কারণ আমরা কি করি, 5 মিনিট আগে যখন আমাদেরকে দেয়, 5 মিনিট আগে থেকে ঢোকা যায়, তখন আচ্ছা থেকে স্যার আমরা হ্যান্ড রেজ করে রাখি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। যাতে ঠিক হচ্ছে আছে, সামনের দিকে থাকে। থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করবেন এভাবে, ঠিক আছে? এবার যদি আসি আমরা যে অলদো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এটা আমাকে বলবেন হচ্ছে লিপি দত্ত। নমস্কার স্যার, ভালো আছেন? নমস্কার লিপি, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। বলুন স্যার কি এটা হবে? কমপ্লেক্স সেন্টেন্স। না, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এটাকে সিম্পল করতে হলে কোন ফরম্যাট বসবে এখান থেকে? ইন স্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট। ডেসপাইট এই অফ হিজ নামটা হবে। পভার্টি হলো না কেন? এখানে স্যার হ্যাভিং আছে, ভার্বের সাথে তো আইএনজি যোগ করা আছে। না না, ডেসপাইট অফ হলো না কেন? ও ডেসপাইট এর সাথে তো স্যার অফ হয় না। ভেরি গুড। তাহলে ডেসপাইট এর সাথে অফ হয় না, এটা হলো না কেন? কারণ এটার মিনিংই তো হয় না। ডেসপাইট হি ইজ অনেস্টি হি ইজ পুর, উল্টো হয়ে যায়। আগে তো আপনার
অনেস্টিকে আগে নিয়ে এসেছে, পুরকে উল্টা নিয়ে গিয়েছে, দরকার নাই তো আমার, তাই না? আমার তো মিলে যাচ্ছে প্রথমটায়, যে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, সেজন্য এটা হয়ে যাচ্ছে প্রথমটা আনসার, তাই তো? ভেরি গুড। এবং এটা সিম্পল সেন্টেন্স যে কিভাবে বুঝেছেন? Although আছে অলদো আছে। তাহলে কি কি থাকে জানি, সরি, সিম্পল সেন্টেন্সে আর কি কি থাকে, আর কি কি কথাগুলো থাকে? although থাকে এই না, কি since বলছেন আপনি? এটা সিম্পল কেন হবে? এটা কি সিম্পল complex হবে? কমপ্লেক্স, হ্যাঁ। কমপ্লেক্স সেন্টেন্সে আর কি কি কথাগুলো থাকে? although থাকে since থাকে সিন্স, অ্যাজ, দো, অলদো, এই জাতীয় কথাগুলো। আর ইয়ে সিম্পল সেন্টেন্সে কোন কথাগুলো থাকে? in spite of বিকজ তারপর অফ, ইন স্পাইট অফ, because of spite আরেকটাও আছে ডেসপাইট। হ্যাঁ despite ডেসপাইট, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি এতটুকু জানলাম। আই নো ওয়্যার হি লিভস, এটা কোন প্রকারের সেন্টেন্স? এটা আমাকে বলবেন। তারপরে যদি যাই, এটা আমাকে বলবেন। যারা একেবারেই বলতে পারেন নাই তাদেরকে আমি একটু দেই। আমাকে বলবেন, পুরুষ মানুষ কি আর নাই আমাদের ক্লাসে? দেখছেন, কোটা দিয়েও ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। মাহিবুল হাসান একবারে লাস্টে। আপনাকে যদি আমি একটা ছবি তুলে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি একবারে সবার শেষে ছিলেন। বলুন। হ্যাঁ মাহিবুল, শুনতে পাচ্ছি না আমি, একটু জোরে বলতে হবে। এখন শোনা যায়? আগের থেকে বেটার, জি বলুন। ওটা স্যার হবে কমপ্লেক্স, যেটা ফায়ার আছে। আচ্ছা, আই নো হোয়ার হি লিভস, কমপ্লেক্স সেন্টেন্সে হোয়ার মানে ডব্লিউএইচ যে প্রশ্নগুলো থাকে, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, এই জাতীয় প্রশ্নগুলো কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, সেজন্য এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? এখন এটাকে যদি আমরা বলি এটা কোন ক্লজ, ক্লজ গুলো কি কি এদের মধ্যে? মিতুল, খাতা দেখতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। সরি, মিতুল না, এটা কে জানে? মহিবুল। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, তাই তো? ভেরি গুড। তাহলে এটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরের যদি কোয়েশ্চেনে যাই, প্লিজ ব্রিং মি এ কাপ অফ কফি, এটা আমাকে বলবেন নাসিমা আক্তার। নাসিমা আক্তার শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করতে হবে। আমি আপনাকে শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। তারপরে কি আছেন? সারবিন ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারবিন, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? স্যার আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। বলুন, এটা কি হবে? স্যার এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ ব্রিং মি এ কাপ অফ কফি, তাই তো? কারণ আমি জি একটা স্যার। মানুষকে অনুরোধ করছি না, একটা মানুষকে অনুরোধ করছি এবং অনুরোধটা হয়ে যায় কি ইম্পারেটিভ সেন্টেন্স। ভেরি গুড। এরপরে যদি যাই আমরা, তারপরের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু দেখতে। থ্যাংক ইউ সারবিন, পেরেছেন আপনি। এ চাইল্ড লাইকস সুইটস অনলি, এটার নেগেটিভটা কি হবে? এরপরে যদি আমরা যাই, আচ্ছা আপনি করেন, আপনি করেন। এরপরে যদি আমরা যাই, তারপরে এই কোয়েশ্চেন কি বলবেন? ফারজানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা, ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন? জি আল্লাহ ভালো রেখেছে। বলুন, এটা কি হবে? আপনি আজকে অনেক পরে ছিলেন কিন্তু সিরিয়ালে। আমি তো স্যার শুরু থেকে হাত তুলে রাখি। আচ্ছা আচ্ছা, এই যে রানা ভাই একটু পরে পরে নামিয়ে দেয় আর কি হাতগুলো। জি বলুন। A child likes nothing but sweets. নাথিং বাট সুইটস, কেন লাইক বাইট সুইটস হলো না কেন? এটা তো মিনিংই হয় না সেন্টেন্সে। এ চাইল্ড লাইক নট মোর সুইটস মিনিংই হয় না সেন্টেন্সে। এ চাইল্ড লাইক নান বাট সুইটস, নান কি হয়? মিষ্টি কি না একটা স্যার, ব্যক্তি? বস্তু তো তাহলে বস্তু, মিষ্টি তো তাহলে না। নাথিং বাট সুইটস। দেখেন ব্যাপারটা কত সহজ। এরপর যদি যাই, নো ওয়ান ক্যান ডু ইট, ইন্টারোগেটিভ কি হবে? এটার ইন্টারোগেটিভটা বলবেন। তারপরে নাফিসা তাসনিম। নাফিসা তাসনিম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাফিসা, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। ভেরি আপনি গুড কেমন? স্যার, আল্লাহ ভালো রেখেছে। বলুন, এটা কি হবে? নো ওয়ান ক্যান ডু ইট, ক্যান এনিওয়ান ডু ইট। ক্যান এনিওয়ান ডু ইট, ক্যান এনিওয়ান ডু ইট কোন নাম্বার, কোনটা হবে? সি নাম্বার। সি না? তাহলে এটা কেন হলো? এটা কেন হলো না? স্যার এখানে ক্যান নট, ওটা তো উল্টো এমনিতেই কথা নেই। বলা হচ্ছে, হবে না। এটা কেন হলো না? স্যার এখানে নো ওয়ান, এখানে এনিবডি। এনিবডি, এক্স্যাক্টলি, ভেরি গুড, খেয়াল করেছেন। তাহলে এটা কেন হচ্ছে? তাহলে ক্যান এনিওয়ান ডু ইট,
নো হ্যাঁ, ওয়ানের পরিবর্তে নো ওয়ানের এনিওয়ান। পরিবর্তে ক্যান ক্যান নো ওয়ান ডু ইট, এটা তো অ্যান্সারই হয় না, সেজন্য এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি সি। গুড, বুঝতে পেরেছেন। এরপর যদি যাই রিড অ্যাটেন্টিভলি, এটা কি বলবেন? তারপরে কে আছেন? এরপর আছেন ঈশিতা, ঈশিতা ইয়াসমিন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঈশিতা ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি স্যার, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। বলুন এটা কি হবে? স্যার এটা হবে বি নাম্বার। বি নাম্বার, ইম্পারেটিভ। কেন অপারেটিভ হলো না কেন? স্যার এটা তো কোনো ব্যক্তিকে বলা হয়েছে। আমার তো পড়ালেখা নিয়ে আমার বাপ মা এত চিন্তিত ছিল যে আমাকে না বলে আল্লাহর কাছে বলতো যে আল্লাহ ওকে একটু মানে অ্যাটেন্টিভ বানায় দাও পড়ালেখা নিয়ে। তো সেটা তো আল্লাহর কাছেও হতে পারে। আচ্ছা, আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনার অ্যান্সার ঠিকই আছে, দুষ্টুমি করছিলাম। ব্যাপারটা হচ্ছে এটা একটা মানুষকেই তো বোঝানো হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? একটা কি বলে যে রিড অ্যাটেন্টিভলি, পড়ো আপনার মনোযোগ দিয়ে। সেক্ষেত্রে রিড কথাটা তো একটা কি, রিড কি বলেন তো আমাকে একটু। রিড কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন ঈশিতা? ভার্ব। ভার্ব, হ্যাঁ হ্যাঁ ভার্ব। ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এক্স্যাক্টলি, ভেরি গুড। জি স্যার। মে আল্লাহ হেল্প ইউ, এটা বলবেন আমাকে মৌসুমী। নমস্কার স্যার। নমস্কার স্যার, ভালো আছেন? স্যার স্যার এই প্রথম আমি আপনার সাথে কথা বলতেছি স্যার। তাই? আচ্ছা, ভেরি গুড, গুড টু সি, গুড টু হিয়ার দ্যাট। আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে। বলুন তো স্যার এটা অ্যান্সার কি হবে? অপটেটিভ। অপটেটিভ, আচ্ছা ভেরি গুড। কিভাবে বুঝলেন অপটেটিভ? এখানে ওই প্রার্থনা বোঝাচ্ছে মে আল্লাহ। মে আল্লাহ হেল্প ইউ, ঠিক আছে। সেক্ষেত্রে অপটেটিভ হয়ে যায়। ইন্টারোগেটিভ দিয়ে কি? প্রশ্নবোধক বোঝাতো। এক্সক্লামেটরি দ্বারা বিস্ময় বোঝাতো। অ্যাসার্টিভ দ্বারা কি? যে কোনো একটা মানুষের যে কোনো একটা স্বাভাবিক যে কথা আছে সেটা বোঝানো যেত, তাই তো? ভেরি গুড, তার মানে আমরা এটা বুঝতে পারছি অপটেটিভ সেন্টেন্স। এরপরে ইফ আই নিউ দিস বিফোর, থ্যাংক ইউ মৌসুমী, আপনি পেরেছেন। এরপরে যদি আমরা যাই, এরপরের কোয়েশ্চেন অ্যান্সার কি করবেন? এটা আমি একটু দেখি, কোটা সিস্টেমে যাই এখন একটু। না, আমাকে একটু মোহাম্মদ হোসাইন সাহেব একটু বলবেন তো আমাকে। মোহাম্মদ হোসাইন, শুনতে পাচ্ছেন আমাকে স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? কেমন আছেন স্যার? স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, বলুন এটা অ্যান্সার কি হবে? Before, এটা স্যার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স উইদাউট এনি ডাউট। ইফ আই নো দিস বিফোর, এরপর একটা এক্সক্লামেশন সাইন আছে, সেজন্য এটা একটা এক্সক্লামেটরি স্যার সেন্টেন্স। কেমন আছেন স্যার? জি জি স্যার আমি ফেনী থেকে বলছি, আপনি কেমন আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন না? আজকে প্রথমে আপনার সাথে কথা বলতে পারলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আপনাকে খুঁজে বের করেছিলাম, কোটা সিস্টেমে আপনি কথা বলছেন, বুঝতে পেরেছেন? এই আর কি অবস্থা। ভালো থাকবেন, ভালো থাকবেন মোহাম্মদ ঠিক আছে হোসেন। স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। এরপরে যদি যাই আমরা, এ সিম্পল সেন্টেন্স, এ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ, একটা সিম্পল সেন্টেন্সে কি থাকে? এরপরে কি আছেন? এরপরে আমাদের সাথে আছেন হচ্ছে নাইমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাইমা ভালো আছেন না? জি স্যার, ভালো আছেন আপনি? জি স্যার, আল্লাহ ভালো রাখছেন। স্যার, কখন থেকে আমি বের হচ্ছি। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। স্যার অনেকক্ষণ ধরে হাত উঠে রাখছি। স্যার আচ্ছা এটার আনসার হবে সি। আচ্ছা আচ্ছা, এটার অ্যান্সার হবে সি, ওয়ান ক্লজ। সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ওয়ান ক্লজ, কারণ একাধিক ক্লজ তো থাকার প্রয়োজন নাই, একটা ক্লজই থাকে। নাইমা অনেক সাউন্ড হচ্ছে আপনার ওখান থেকে, জানি না কেন। ঠিক আছে নাইমা, থ্যাংক ইউ সো মাচ, পেরেছেন, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখি সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ওয়ান ক্লজ কেন হলো? যে একটা ক্লজই একটা সিম্পল সেন্টেন্সে থাকে, একাধিক ক্লজ কিন্তু থাকতে পারে না। কারণ একাধিক ক্লজ হলে সেটা হয় কম্পাউন্ড হয়ে যেত, না হলে কমপ্লেক্স হয়ে যেত। সিম্পল সেন্টেন্স মানে একটা ক্লজই অবশ্যই থাকবে সেখানে। খুব সম্ভবত এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এটাই লাস্ট কোয়েশ্চেন। তো মোটামুটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আমরা যতটুকু বেসিক ভেতর থেকে বুঝাচ্ছি, আমাদের আশা করছি আটকানোর কথা না। সেক্ষেত্রে সবার হ্যান্ডটা নামিয়ে দেন, কতক্ষণে নামান আপনি কে জানে। আর যদি এরপরে কারোর কোয়েশ্চেন থাকে, খুব ছোট করে আমরা দুজনের সাথে কথা বলে তারপরে আমরা আজকে ক্লাসটি শেষ করব। এখন হাত তুললে আসসালামু হবে না, আলাইকুম সবাই স্যার।
জি, ওয়ালাইকুম আসসালাম। না স্যার, আমার ব্যক্তিগত কোনো কথা ছিল না, এই অ্যান্সার দেওয়ার জন্য হ্যান্ড রাইজ করা ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি আমাকে একটা অ্যান্সার দিন, আপনার পড়ালেখা কেমন চলছে? এই তো, খুব পড়ালেখা ভালো করছেন না, তো? খুব খারাপও না। হ্যাঁ পড়ালেখা করছেন তো ঠিক মতো? হ্যাঁ, চেষ্টা করি যতটুকু সময় পাই। অবশ্যই চেষ্টা করবেন ভালো করে, কারণ আপনাদের সেকেন্ড ধাপের মতো পরীক্ষার্থী মনে হয় আপনারা। তো প্রথম ধাপের পরীক্ষার্থী না যদি স্যার, আমি তো ঢাকা থেকে, আমি মনে হয় একদম লাস্টে। সর্বনাশ, কনগ্রাচুলেশনস, আপনি তো অনেক সময় পাবেন, আপনি অনেক ভালো একটা অবস্থানে আছেন। তো এর যাই হোক, জন্যই একটু চাপ নিচ্ছি না। হ্যাঁ না, চাপ নিবেন না যে সেটা আবার চিন্তা করবেন না, চাপ নিতে সেটা হবে। ঠিক না, হ্যাঁ মানে অত না আর কি, সেটা হ্যাঁ, বোঝাচ্ছিলাম। চাপ নিতে হবে অবশ্যই। আর যে পড়ালেখাটা আছে সেটা হয় কি, যে আপনার ফ্লোতে যদি না থাকেন, কোন দিক দিয়ে যে 3 মাস চলে যাবে আপনি টেরও পাবেন হ্যাঁ না। হ্যাঁ 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 স্যার, এটা ঠিক বলছেন। মাস হুম। চলে যাবে আপনি টেরও পাবেন না, তো সেজন্য ফ্লোতে হ্যাঁ হ্যাঁ থাকতে হবে। আপনার হ্যাঁ স্যার, পড়া এটা হচ্ছে ঠিকই না, বলছেন। হচ্ছে না এটা একটু জাস্ট মাথায় রাখবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ভালো থ্যাংক ইউ থাকবেন। স্যার। ওয়েলকাম। ওকে, তো এরপরে কে আছেন? প্রথমে চাঁদনি মোস্তফা। জি চাঁদনি, স্যার বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। স্যার আজকে যে মানে সেন্টেন্সের মধ্যে ক্লজটা পড়াইছেন, বুঝাইলেন যে ক্লজ কি আজকের টপিকে ছিল? আপনাদের ক্লজ এর মধ্যেই নাই। ক্লজ তো আমি একটু কম কম বুঝছি, তাই তো আমি হঠাৎ করে ক্লজ করতে গিয়ে চলে আসলো এই ক্লজ জন্য। আপনাদের লেকচারের যে কন্টেন্ট সেখানে ক্লজ নাই, আমি মানে বাড়তি ভাবে আপনাদেরকে সেটা পড়ানোর চেষ্টা করেছি, আপনাদের লেকচারের কন্টেন্টে ক্লজ ও ছিল। আচ্ছা, তাই তো আমি বলতেছি স্যার যে এটা তো শেষ প্রথম থেকে হয়েছে, এটা তো বুঝতেছি না, এমনিতেই লাস্টে জয়েন করছি, তাও একটা না মনে হচ্ছে একটা কনফিউশন। না, সেটা স্যার একটা সমস্যা নেই। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন বলুন। স্যার একটা প্রিপজিশনে এক্সপার্ট ইন হয় না স্যার? হ্যাঁ, মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ইন ফিজিক্স, এখন দিছে আবার দা গার্ল ইজ এক্সপার্ট এট ড্রয়িং। সেন্টেন্স তো স্যার একই, তাহলে এক্সপার্ট ইন হওয়ার কথা এট হচ্ছে কেন? এক্সপার্ট একটা জায়গায়, এক্সপার্ট ইন ড্রয়িং, আরেকটা কি বলেছে? মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট। এক্সপার্ট ইন ফিজিক্স। আচ্ছা, একটা হচ্ছে যে সাবজেক্টের ব্যাপারে যদি কোনো এক্সপার্ট থাকে, দেখবেন লেকচারার ইন ইংলিশ হয়, লেকচারার ইন ইংলিশ হয়। এবং যখন আপনি একটা ব্যাপারে দক্ষর কথা বলছেন সেটার ব্যাপারে অ্যাড বসে, মনে করেন গুড অ্যাট, ব্যাড অ্যাট, ড্রয়িং এর যেমন মধ্যে সে ড্রয়িং ভালো। বলছে স্যার এক্সপার্ট, গার্ল ইজ এক্সপার্ট এট ড্রয়িং, অ্যাট এখানে ড্রয়িং কি add হবে? অ্যাটই হবে, কারণ এটা একটা নির্দিষ্ট জিনিস। কিন্তু লেকচারার বা যে কোনো একটা সাবজেক্ট ওরিয়েন্টেড, যখন একটা সাবজেক্ট বিষয়ে পারদর্শী কেউ থাকে, তার আগে ইন বসে, কারণ সাবজেক্ট একটা বড় জিনিস। ঠাস করে আমি মনে করেন যে আপনাকে আজকে যদি আমি এই ট্রান্সফরমেশন আপনার পড়িয়ে দিয়ে চলে গেলাম, এরপরের ক্লাসে এসে যদি আমি বলি যে আমি কিছু পারি না, হবে? হবে না তো। লেকচারার হতে গেলে মোটামুটি অনেক কিছু জানতে হয়। আর যদি এক্সপার্ট অ্যাট বলেন, আপনি একটা জিনিস পারলেই হবে, একটা জিনিস পারলে আপনি অ্যাট হয়ে যায়। ধরেন আপনি ড্রয়িং করছেন, শুধু ড্রয়িং পারেন। ড্রয়িং একটা বিষয় বুঝাইছে তাই স্যার? এক্স্যাক্টলি, একটা বিষয় বলতে কি, ছোট একটা জিনিস, ছোট একটা ব্যাপারে ড্রয়িং আর কি, ছোট একটা, ধরেন আপনি বলা যেতে পারে যে টেবিল টেনিস। টাইমের আগে ছোট ছোট স্থানে এড বসে, বড় ওই স্থানে রকম ইন ওই বসে। রকমই ওই রকমই, বুঝতে পেরেছেন? স্যার হোয়াট ইজ দ্য টাইম বাই হলো কেন স্যার এখানে? এটা হয়, ইউ ওয়াচ এটা হয় হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর টাইমিং ওয়াচ। হয় না স্যার? মানে হ্যাঁ হ্যাঁ, টাইমিং এরকম টাইম না না, ইন হওয়ার কথা। টাইম বাই ইউর ওয়াচ, এই ওয়াচের আগে সবসময় বাই প্রিপোজিশন বসে, এটা সবসময় বসে, ঠিক আছে? আচ্ছা, ঠিক ভালো আছে থাকবেন স্যার। তাহলে। ঠিক আছে, জি স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে কে বললো? সুকান্ত। সুকান্ত, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছে। প্রথমবার সৌভাগ্য হলো স্যার আপনার সাথে কথা বলার। তাই? আচ্ছা আচ্ছা, আমারও ভালো লাগছে কথা বলে। ক্লাস বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ক্লাস বুঝতে পেরেছি। ভেরি গুড। স্যার আমি চট্টগ্রাম থেকে পরীক্ষা দিব, এখনো কিন্তু স্যার কোনো বই কিনা হয় নাই, আমি কি বইটা কিনলে ভালো হবে আর কি স্যার? আপনি বইয়ের ব্যাপারে আসলে হয় কি, যে আপনি নিজের কমফোর্টের উপরে, আপনি যদি পুরো পড়তে পারেন তাহলে তো আপনি পুরো বইয়ের সেটই নেয়ার উচিত আপনার। আর যদি আপনি খুব একটা বেশি পড়তে না পারেন, তাহলে হয়তো বা একটা শেষ মুহূর্তে যে সাজেশন আছে, ওই সাজেশন থেকে একটা কিছু নিয়ে আপনার পড়া উচিত, তো আপনার অ্যাবিলিটির আচ্ছা, উপরে। এখন এখন স্যার মনে করেন একটা মডেল টেস্ট সাজেস্ট করছে আপনাদের বিদ্যাবাড়ি থেকে, ওটা পড়লে কি হবে কি না হবে কিনা স্যার? হবে বলতে কি, মানে হ্যাঁ আপনি ইমপ্রুভ তো করতে পারবেন, বাট আপনার বেসিক ভালো না থাকলে না স্যার হয় না আসলে। তো একটু পড়ার চেষ্টা করবেন।
ঠিক আছে? আচ্ছা স্যার, আমি চেষ্টা করতেছি স্যার। ঠিক আছে, অবশ্যই। ভালো থাকবেন সুকান্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর সারবিন ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, বলুন। স্যার আমার গত ক্লাসে ন্যারেশন পড়িয়েছিলেন, ওই ন্যারেশনের একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিওর, বলুন। স্যার আপনি তো পড়িয়েছিলেন যে শেল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, কিন্তু এখানে একটা প্রশ্ন হলো হি হ্যাজ সেড টু মি আই শেল গো আউট বাট ইউ উইল স্টে, এখানে কি হি হ্যাজ চেঞ্জ হবে? বলেছে, হি হ্যাজ। জি স্যার। এরপরে ইনভার্টেড কমার ভেতরে কি শুরু হয়েছে? আই শেল গো আউট বাট ইউ এটা উইল চেঞ্জ স্টে। তো হয়নি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনার কি এটা নিয়ে কনফিউশন হচ্ছে? জি স্যার। একবারে শুরুর কথাটা কি লিখেছিলাম, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে ভিতরের যে টেন্স আছে স্পিচের, সেটা পরিবর্তন হয় না, মনে আছে? জি স্যার। হ্যাজ কোন টেন্স? স্যার এটা তো প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, তো প্রেজেন্টে আছে, তো সেজন্য ভেতরে পরিবর্তন হবে না, খুব সিম্পল। বুঝতে ও পেরেছেন? স্যার, জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, এরপরে লিজা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার ভালো, আপনি কেমন আছেন? জি স্যার, আল্লাহ ভালো রাখবে। স্যার আমার ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার আমার একটা চাকরির পরীক্ষা আছে আর কি সামনে, তো আমার একটা বেবি আছে। এখন মানে অল্প সময় আমি কোন বইটা পড়লে একটু পরীক্ষাটা আমি ভালো করতে পারবো আর কি? আচ্ছা, অল্প সময়ের মধ্যে যদি আপনার পড়তে হয় তাহলে আপনার যে সুপার সাজেশন বইটা আছে আমাদের, সেটা আপনি দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনাদের মোটামুটি সবারই যে বেসিক কথাগুলো আমি বুঝলাম। আমার নেক্সট ক্লাসের জুম ওপেন করতে হবে, এই জন্য আমি 2 মিনিটে একটু আপনাদের মোটামুটি আপনাদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে যেই প্রশ্নগুলো থাকতে পারে সেই প্রশ্নের উত্তরের ব্যাপারে একটু আমি বলি। আপনাদের কারো কারো মনে থাকতে পারে যে স্যার সেকেন্ড ধাপের পরীক্ষা কবে হতে পারে, থার্ড ধাপের পরীক্ষা কবে হতে পারে। আবার কেউ কেউ বলতে পারেন যে স্যার এখন প্রিপারেশন নিয়ে কি শুরু করব। যারা প্রথম ধাপের পরীক্ষার্থী আছেন তারাও এখন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে, একবারে গুছিয়ে প্রিপারেশন নিয়ে শেষ করা সম্ভব যদি আপনি নিতে চান। যদি নিতে না চান তাহলে অলসতা যদি করেন, এই চিন্তা করতে করতে 1 মাস আছে আপনার পরীক্ষার সময়, 15 দিন চিন্তা করবেন, 15 দিন মানে 15 দিন শুধু টেনশন করবেন যে আল্লাহ কি পড়বো কি পড়বো। 15 দিন পরে থেকে টেনশন করবেন যে আল্লাহ এই 15 দিন যে পড়লাম না, এখন আমি কি করবো, আর কিছু করাই সম্ভব না। এই চিন্তা করতে করতে আপনার 1 মাস চলে যাবে। তো সেই জন্য যেটা করতে পারেন আপনারা, আর দ্বিতীয় ধাপের যারা আছেন তাদেরকে মোটামুটি বলছি যে আপনাদের খুব ভালো করে গুছিয়ে প্রিপারেশন নেওয়া সম্ভব যদি চেষ্টা করেন। একটু ভালো করে গুছিয়ে এখন থেকে পড়ালেখা করেন। আমি এখনই বলবো না আপনাদের সুপার সাজেশন বা কোন একটা ডাইজেস্ট এগুলোতে যেতে, আপনারা মোটামুটি লেকচার শিট বা যে কোনো একটা বই, যে কোনো একটা প্রকাশনীর বই নিয়ে প্রাইমারি থেকে যে প্রশ্নগুলো আছে সলভ করতে থাকেন। আর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে দেখবেন। মডেল টেস্টের একটা বই নিতে পারেন, মডেল টেস্ট ডেইলি একটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করতে পারেন, এটা আপনাদেরকে খুবই হেল্প করবে। ডেইলি যদি একটা করে মডেল টেস্ট দেন ওএমআর শিটে করে, অনলাইনে তো আমাদের সাথে আপনারা যেটা দিচ্ছেন সেটা তো দিচ্ছেন, এর পাশাপাশি নিজে একটা মডেল টেস্টে বই রেখে বৃত্ত ভরাট করার একটা অভ্যাস করবেন, এবং এটাতে আপনার প্রচন্ড হেল্প হবে। আপনি একটা মডেল টেস্টে যদি 2টো ভুলও করেন, এই 2টো ভুল কিন্তু নেক্সট মডেল টেস্টে গিয়ে আপনি করবেন না। অনেক সময় একটা দাগা থেকে আরেকটায় দাগিয়ে ফেলছেন, এই ভুলটা কিন্তু এর পরবর্তী মডেল টেস্টে গিয়ে আপনি করবেন না। অনেক সময় একটা কনফিউশন হচ্ছে আপনার, সেই কনফিউশনটা কিন্তু আরেকটা জায়গায় গিয়ে হবে না। তো সেই জন্য এই ব্যাপারগুলো একটু খেয়াল করে পড়ালেখা করে যাবেন। যেহেতু আমার একবারেই 5টায় আর একটা ক্লাস আছে, তো সেই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে কথা হবে। আর যে ব্যাপারগুলো বললাম এই ব্যাপারগুলো এভাবে একটু চালিয়ে যান। আর সম্ভব এখনো যে সময়টা আছে, খুবই ভালো করে সম্ভব, আপনাদের এখনো যে সময় আছে এই সময়ের মধ্যে যদি আমাকে বলা হতো বিসিএস এর প্রিপারেশন নিতে হবে, আমি এই সময়ের মধ্যে বিসিএস এর প্রিপারেশন নিতে পারতাম। খুবই সম্ভব, খুবই সহজে সম্ভব। আর আপনারা তো মানে 4টা সাবজেক্ট পড়ছেন, বিসিএস এ হচ্ছে 12টা সাবজেক্ট। 12টা সাবজেক্টের প্রিপারেশন নেওয়া যদি সম্ভব হয়, 4টা সাবজেক্টের প্রিপারেশন নেওয়া কেন অসম্ভব হবে? জাস্ট একটু বিশ্বাস রাখেন নিজের উপরে। আর ট্রাস্ট মি, একটা জিনিস করবেন, পরিশ্রম করবেন, লেগে থাকবেন। না লেগে থাকলে পারবেন না এই জায়গায়। কারণ আপনি আজকে লেগে নাই, অনেকেই আছে যে লেগে আছে, তো যারা লেগে আছে তাদেরই তো হবে, তাই না? সৃষ্টিকর্তাও তো ন্যায় বিচারক। তো সেজন্য আপনার অবশ্যই চেষ্টা করবেন ব্যাপারটা একটু লেগে থাকার জন্য। ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।